মায়েরা ইনায়ের ফোন নিয়ে ফাইজের নাম্বারের ব্লক খুলল। এরপর ইনায়ের ফোনে ধার নিয়ে ফাইজের নাম্বারে কল দিয়ে ইনায়ের কানে দেয়। এরপর মায়েরা তার ফোনে কিছু টাইপ করে ইনায়াকে দেখিয়ে বলে, এখানে যা যা লেখা আছে এগুলো বলো। ইনায়া মেনে নিল। ওপাশ থেকে একটু পরই কল রিসিভ হয়। ইনায়া কিছু বলার আগে ফাইজ বলে ওঠে, লিটল কুইন, সরি, প্লিজ আর ব্লক করো না, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। ফাইজের কথা শুনে ইনায়ার খারাপ লাগলো, তবে কাজিনদের দিকে চেয়ে কান্নার ভান করে মায়েরার ফোন দেখে বলে, আপনার এক্স আমায় ফোন করেছিল, আপনি কি করে এবার অস্বীকার করবেন? আপনি কিভাবে পারলেন আমার সাথে এমন করতে? খবরদার আর কল করবেন না আমাকে। গুড বাই। মায়েরার সাথে সাথে ইনায়ার ফোন কেড়ে নিয়ে কল কেটে ফাইজের নাম্বার ব্লক লিস্টে রেখে হেসে বলে, থ্যাংক ইউ ইনা আপু। ওপাশে ফাইজ স্তব্ধা খেয়ে চেয়ে আছে। কোন মেয়ে তার বিয়ের আগে শত্রুতা করছে? হাতের কাছে পাইলে সাপটে এক থাপ্পড় দিতে উফ আর সহ্য হয় না। এসব কি অত্যাচার! আর নেওয়া যাচ্ছে না। মায়েরার নাম্বারে কল ব্যাক করলো, রিং হয়, রিসিভ হয় না। রাগের সাথে সাথে এক বুক কষ্ট নিয়ে দাঁড়িয়ে রইল। কে এই মেয়ে? তার না হওয়া বউটার কান ভাঙিয়েছে। খোঁজ পেয়েছে কোথায়? ঘরের ভেতর গিয়ে বলে, শুদ্ধ, এটাকে বের করে দে। শুদ্ধ হাসি থামিয়ে স্বাভাবিক হলো। এটা অতঃপর বলল, আরে আমি চিনি না তো, হবে তোর কোনো এক্স? ফাইজ রেগে বলে, একটা থাপ্পড় খাবি। ইরফানের বোনকে ভালোবেসেই কুল পাই না, কোন জন্মে এক্স ছিল আমার। শুদ্ধ মুখ লুকিয়ে আর একটু হেসে নিল। ইসরে হাসি থামছে না। বহু কষ্ট নিজেকে সামলে বলল, আমি এখন ঘুমাবো, ডিস্টার্ব করিস না তো, কালকে বরের সাথে যেতে হবে তো নাকি? বলে উপর হয়ে শুয়ে বালিশে মুখ চেপে হাসতে লাগলো। ভাবনার মাঝে ফাইজের ফোন আবারও বেজে ওঠে। এই নাম্বার চেনে না সে। বিরক্ত হয়ে কেটে দিল। আবারও কল আসলে রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে কেউ বলে, এই শালা, কে রে তুই? আমার এয়ানা পাখির দিকে নজর দিয়ে বিয়ে করতে চলে এসেছিস? ওর দিকে নজর দিলে চোখ তুলে নেব। আজ রাতে আমি আমার ইয়ানা পাখিকে বিয়ে করছি। তুই বসে আঙ্গুল চুষে খা। আমার ইনা পাখিকে বিয়ে করার স্বাদ মিটাবো। বিয়ের আগে তোকে সুসংবাদ না দিয়ে থাকতে পারলাম না। যা, 2 রাকাত নামাজ পড়ে নে আমার আর ইনা পাখির জন্য, যাতে আমাদের বিবাহিত জীবন সুখের হয়। ফাইজ রাগে তার ফোন সর্বশক্তি দিয়ে আছড়ে ফেললো। শুদ্ধ ফাইজকে দেখার জন্য মাথা কাত করেছিল। ফোন ছুটতে দেখে দ্রুত শোয়া থেকে উঠে ফোন ক্যাচ করে ধরে নিল। ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে এখানে। করছিল কি ফাইজ? ফাইজকে কিছু বলার আগে ফাইজ তেড়ে আসে শুদ্ধের দিকে। শুদ্ধর কলার ধরে চিৎকার করে বলে, কোন শয়তান আমার কুইনের পিছনে আছে? কোন শয়তান আমার কুইনের পিছনে পড়ে আছে? এতদিন বলিসনি কেন আমাকে? বল। তোদের সবকটা ভাইকে জানে মেরে দিব। শালা, তোদের মতো ভাইদের বেঁচে থাকার অধিকারই নাই। শুদ্ধ তবদা খেয়ে চেয়ে আছে, অবাক হয়ে বলে, কি বলছিস? বিয়ের খুশিতে পাগল টাগল হয়ে গেলি নাকি? ফাইজ কিছু বলল না। শুদ্ধকে ছেড়ে সে দ্রুত কোনো রকমে একটা প্যান্ট আর টি শার্ট পরে এক প্রকার দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। শুদ্ধ বোকা চোখে ফাইজের কারবার দেখলো। হলোটা কি এর? ফাইজ ফোন কেটে দেয়ায় রাতুল ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, কিউট ভাবি, তোমার লেখা পুরোটা ভুলতে পারলাম না। কল কেটে দিয়েছে। মায়েরা হেসে বলল। ওটুকুতেই কাজ হবে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। ওদিকে মিশকা, তামান্না, রিয়া সাথে ইনায়া পেট চেপে হাসছে। রাতুল হেসে বলে, কিউট ভাবি, তুমি একখান মেয়ে। বিয়ের আগের দিন বেচারা বর বাবুকে কি গোল্ডেন না খাওয়াচ্ছ। মিশকা বলে উঠে, আমাদের ভাবির মাথায় অনেক বুদ্ধি, সবার মতো কি আর গোবর ভরা থাকবে নাকি? রাতুল মিশকার দিকে তাকিয়ে হেসে বলে। কুচকি মিসকা। মিশকা রেগে বেডের ঝাড়ু ছুঁড়ে মারে রাতুলের দিকে। রাতুল লাফ দিয়ে দূরে সরে বলে, আহারে, ব্যবহারটাও কুচকি হয়ে যাচ্ছে। চালিয়ে যাও মিসকা, অল দ্য বেস্ট। মিশকা দাঁত কিরমির করে তাকায়। মায়েরা হেসে বলে, আরে আপু ভাইয়া, তোমরা ঝগড়া করছো কেন? ফাইজ ভাইয়ার কথা ভেবে একটু হাসো। বেচারা বিয়ের আগের দিন কত কিছুই না সহ্য করছে। মায়েরার কথায় সবাই হেসে ফেললো। শুদ্ধ ঘর থেকে বের হলো ফাইজ কোথায় গেল সেটাই দেখতে। বাইরে গিয়ে দেখলো ফাইজ গাড়ি নিয়ে বের হচ্ছে। ইনায়াকে নিয়ে প্রবলেম। ইনায়ার কাছেই যাবে, নয়তো আর কোথায় যাবে। হাসিও লাগলো। এই মায়েরার কিছু করেছে। মেয়েটা তো আচ্ছা কাজের ভেবে আবারও হেসে ফেললো। পকেট থেকে একটা সিগারেট নিয়ে ধরায়। কয়েক টান দিলে বাইরে দাঁড়িয়ে খেয়াল করলো ফারা ডাইনিং এ ফোনের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। শুদ্ধ ভ্রু কুচকালো। ভাবনার মাঝে ফারা গেটের সামনে এসে দেখলো শুদ্ধ সিগারেট ফুঁকছে। ফারা কিছু না বলে শুদ্ধের মুখের উপর দরজা লাগাতে নিলে শুদ্ধ দরজা আটকে দিয়ে বলে, এই মেয়ে, আমাকে তোমার দারোয়ান মনে হচ্ছে? ফারা রেগে বলে, এইসব ছাইপাশকে আমাদের বাড়ি আসা যাবে না, বেরোও বলছি।
শুদ্ধ ফারার দিকে একটু ঝুঁকে সিগারেটের ধোঁয়া ফারার একদম মুখের উপর ছাড়লো। ফারা খুক খুক করে কেসে উঠে। শুদ্ধ মৃদু হাসে। ফারা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে তার হাতে সিগারেট এগিয়ে দিয়ে বলে, ট্রাই করে দেখ, ভালো লাগবে। ফারা প্রচন্ড রেগে যায়। শুদ্ধর হাত থেকে সিগারেটটা নিয়ে সত্যি সত্যি ঠোঁটের মাঝে রাখে। শুদ্ধ দ্রুত টান মেরে নিয়ে রেগে বলে, ফারহা, তুমি থাপ্পড় খাবে? ফারা রেগে শুদ্ধর হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে শুদ্ধর ঠোঁটে সিগারেটের জ্বলন্ত অংশ চেপে ধরে। শুদ্ধ ঝাঁকি দিয়ে ওঠে, তবে নড়ল না। কেমন অদ্ভুতভাবে ফারার দিকে চেয়ে থাকে। ফারা একটু পরে সিগারেট ফেলে দেয়। রেগে বলে, আমার সাথে লাগতে আসলে এইভাবেই পোড়াবো। কথাটা বলে উল্টো ঘুরে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ঠান্ডা গলায় বলে, আমি পড়তে রাজি, তবে ক্ষতটাও তোমাকেই সারিয়ে দিতে হবে। ফারা হাত মোচড়ায়। রেগে বলে, হাত ছাড়ো আমার। শুদ্ধ শব্দ করে হেসে ফেলে। মিটমিট হেসে বলে, চলো বিয়ে করি। ফাইজের আগে আমাদের বিয়ে হয়ে গেলে মন্দ হবে না। ফারা রেগে বলে, তুমি একটা অসভ্য, হাত ছাড়ো আমার। শুদ্ধ অপর হাতে সিগারেটের টান দিয়ে বলে, ইচ্ছে করছে না, এভাবেই থাকো, একা ভালো লাগে না। ফারা উল্টে ঘুরে শুদ্ধর সামনে দাঁড়ায়। শুদ্ধ হাসছে। গাল ভর্তি ধোয়া আবারও ফারার মুখে ছেড়ে দেয়। ফারা আবারও কেসে ওঠে। অপর হাতে শুদ্ধর বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়, তবে পারল না। ফারা রেগে বলে, দেখছো তো সিগারেটের ধোঁয়া আমি কাশছি, তবুও কেন ফেলছো না? শুদ্ধ ফারার চোখের দিকে তাকালো। মৃদু হেসে বলে, বিলিভ মি, যদি তোমার চোখের কোণে পানি না জমতো তবে আমি এটা অনেক আগেই ফেলতাম। ফারা কি বলবে বুঝলো না। মানে তাকে কাঁদানোর জন্য ঠিক কি কি করে এই অসভ্য ছেলেটা। শুদ্ধ বলে ওঠে, জ্বলছে? ফারা কথার পিঠে প্রশ্ন করে। কি? শুদ্ধ হেসে বলে, ঠোঁট এত তেজ পাও কই? ইরফানও সেম কাজ করেছিল। কি জ্বালা! তোমাদের দুজনের আমার এই সুন্দর ঠোঁট জোড়ার দিকে নজর কেন বুঝলাম না। ফারা মুখ বাঁকিয়ে বলে, সুন্দর না ছাই? শুদ্ধ হঠাৎই তার মুখ ফারার মুখের কাছে নিয়ে যায়। ফারা ঝাঁকি দিয়ে ওঠে। শুদ্ধ হেসে বলে, ভয় পাচ্ছ কেন? স্বামী তো আমিই হব ফারহা বেবি। ফারা মুখ কুচকালো। বিরক্ত হয়ে বলে, আমার হাত ছাড়ো। শুদ্ধ হাতে সিগারেটটা ফেলে দেয়। ফারার হাত থেকে ফোনটা নিলে ফারা চেঁচিয়ে ওঠে, আমার ফোন নিচ্ছ কেন? দাও। শুদ্ধ শান্ত গলায় বলে, মিটমিট করে হাসছিলে কেন? এসব প্রেমের লক্ষণ, আমাকে চেক করতে দাও। ফারা শুদ্ধ থেকে ফোন কেড়ে নিতে চায়। শুদ্ধ ফারার ফোন তার পকেটে রেখে হেসে বলে, হ্যাক করতে চাইছো? বিয়ের আগে চাইছিল না? বিয়ের আগে চাইছিলাম না। ওকে, তুমি যখন চাইছো আমার কোনো প্রবলেম নেই। কথাটা বলে ফারার দিকে এগিয়ে গেলে ফারা চেঁচিয়ে শুদ্ধর বুকে দুহাতে ঠেলে বলে, শুদ্ধ ভাই, আমি কিন্তু তোমাকে থাপ্পড় মারতে পারবো। শুদ্ধ হেসে গাল এগিয়ে দিয়ে বলে, প্লিজ, অনেক দিনের শখ আমার, দ্রুত করো। ফারা ঢোক গিলে বলে, আমার ফোন দাও। আগে থাপ্পড় দাও। ফারা বিরক্ত হয়ে বলে, উফ। উফ টু। শুদ্ধ হেসে ফেলে। ফারার হাত ছেড়ে গাল টেনে মৃদু হেসে বলে, ভালোবাসি ফারহা। ফারা মাথা নিচু করে নেয়। কিছু বলে না। শুদ্ধ হাসলো। পকেট থেকে ফারার ফোন বের করে বলে, পাসওয়ার্ড কি? ফারা চুপ করে আছে। শুদ্ধ ফারার নাম ট্রাই করলো, হয় না। আরো কিছু ট্রাই করে না পেরে বলল, খুলছে না, বলো। ফারা মাথা তুলে বলে, ভালোবাসো বললেই যে ভালোবাসলে মন পড়তে পারা যায়, তুমি না পারলে কেমনে ভালোবাসলে? ফারার কথায় শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো ফারার দিকে। হঠাৎই শব্দ করে হেসে বলে, আমি বলেছি ভালোবাসি না ফারহা। তোমার কানের ডক্টর দেখানো উচিত। এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তোমায় কেন ভালোবাসতে যাব? এক চোখ টিপ দিয়ে বলে। আমার রুচি কিন্তু অনেক উঁচু মানের। ফারা রেগে যায়। উল্টো ঘুরে চলে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ধরে। পকেট থেকে তার ফোন বের করে গ্যালারি থেকে একটা পিক বের করে ফারার সামনে ধরে। ফারা অবাক হয়ে তাকায়। শুদ্ধ হেসে বলে, তারিখটা দেখো, গত সপ্তাহের। সুন্দর না মেয়েটা? তোমার থেকে কিন্তু সুন্দর। ফারার চোখের কোণে পানি জমে। মেয়েটা আর শুদ্ধ সামনাসামনি বসে আছে। দুজন দুজনের দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছে। মেয়েটা সত্যিই সুন্দর ফারার থেকে। ফারা কিছুই বলল না। চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ পিকটা ফারার হোয়াটসঅ্যাপে সেন্ড করে হেসে বলে, ইচ্ছে হলেই যাতে দেখতে পারো তাই তোমাকে পাঠিয়ে দিলাম। এরপর ফারার ফোন ফারার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ঘুমাও, কালকে ভাইয়ের বিয়ে। আজ রাত জাগছো কেন? এমনিতেই অসুন্দর, আরো জঘন্য লাগবে। ফারার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে, আমি তোমাকে কাঁদাচ্ছি, অথচ তুমি আমার আড়ালে কাঁদছো। এসব কি? আমি যেহেতু তোমাকে কাঁদালাম, তোমার কান্না দেখার অধিকার আমার 100%, অথচ তুমি সেই অধিকারে 10%ও পূরণ করছো না। এসব ঘোর অন্যায়।
ফারা মাথা তুলে ভেজা চোখে তাকায় শুদ্ধর দিকে। তার ফোন কেড়ে নিয়ে রেগে বলে, তুমি আসলেই একটা ফালতু জঘন্য অসভ্য লোক। শুদ্ধ হেসে মাথা নেড়ে বলে। যথা আজ্ঞা ফারহা বেবি। ফারা ধূপধাপ পা ফেলে পিছু ফিরে যেতে নিলে শুদ্ধ মাথা চুলকে বলে, ফারহা, আর 2 মিনিট আমার সামনে কাঁদা যায় না? ফারা রেগে তার হাতের ফোন শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ ক্যাচ ধরে ফেলে। ফারা রেগে বলে, তোমাকে তো আমি দেখে নেব, শুদ্ধের বাচ্চা। শুদ্ধ হেসে বলে, এ মা, ছি ছি, আমাদের তো বাসরই হয়নি ফারহা বেবি, বাচ্চা কোথা থেকে আসবে? ফারা রেগে মেগে ধূপধাপ পা ফেলে তার ঘরে চলে যায়। বিড়বিড় করে, দাঁড়া, কালকে বিয়েতে যাই, তারপর মজা দেখাবো। এই ফারাহ কি জিনিস। শুদ্ধ হাসলো। ভালোই লাগে, সবাইকে জ্বালাতে অনেক আয়োজন তার। বিশেষ করে ফারাকে জ্বালাতে তার অনেক কষ্ট করতে হয়। এই যে পিকটাই কত কসরত করে উঠিয়েছে, মুগ্ধতা আসছিল না। পরে মনে মনে ভাবলো ফারাকে কাঁদাতে তাকে এমন করতেই হবে। এরপর মনে মনে ভাবলো তার সামনে ফারা বসে আছে, সত্যি সত্যি যেন ফারাকে দেখতে পেল। তারপর এরকম একটা পিক উঠাতে সক্ষম হলো। আহা, সে সফল। ফাইজের ফোন নিয়ে ইরফানের নাম্বারে মায়রার কল রেকর্ড সেন্ড করে। তখন ফাইজের হাত থেকে ফোন নিয়ে রেকর্ডার অন করেছিল। এত বড় সুযোগ কি আর মিস করা যায়? শুদ্ধ দ্রুত গাড়ি চালিয়ে ইরফানদের বাড়িতে আসে। সাহেলের নাম্বারে অনেকবার কল করেছে, পায়নি তাকে। শিহাব কল করেছিল, সাহেলকে সন্ধ্যার পর থেকে পাচ্ছে না। কাউকে কিছু না বলে কোথায় যাবে? যদিও বাড়ির সবাই ভেবেছে শিহাব রাতুলের সাথেই আছে। ওদিকে সাহেল তো নেই। শুদ্ধ কিছু একটা আন্দাজ করে দ্রুত ইরফানদের বাসায় আসে। ইরফানের ঘরে দরজা ঠেলে ভেতরে এসে ঘরের লাইট জ্বালায়। ইরফানের ঘুমন্ত চোখে আলো এসে পড়লে ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। শুদ্ধ এগিয়ে এসে ইরফানকে দেখে অবাক হলো। এর এই অবস্থা হলো কি করে? ইরফানের কাঁধে ধাক্কা দিয়ে বলে, এই ইরফান, তোর হাত পায়ের এই অবস্থা কেন? ইরফান চোখ খুলে শুদ্ধকে দেখে বিরক্ত হয়ে বলে, আমার ঘরে এসেছিলে কেন? কথাটা বলে আশেপাশে চোখ বুলায়। মায়েরাকে না দেখতে পেয়ে বিরক্ত হয়। শুদ্ধ পাত্তা দিল না ইরফানের কথা, পাল্টা প্রশ্ন করলো, তোর এই অবস্থা কেন? সাহেল কোথায়? ইরফান শোয়া থেকে উঠে বেডের উপর হেলান দিয়ে বসলো। পায়ের প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত উঠানো দেখে ভ্রু কুচকে তাকিয়ে রইল পায়ের দিকে। কিছু একটা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসলো শুদ্ধ। বিরক্ত হয়ে বলল, তোকে কিছু আজ করলাম আমি। সাহেল কোথায়? ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলল, হসপিটাল। শুদ্ধ তো ইরফানকে এভাবে দেখেই যা অবাক হওয়ার হয়েছে, এখন আর নতুন করে কি অবাক হবে। অতঃপর চিন্তিত কণ্ঠে বলে, মারামারি করেছিস নাকি? তখনই শুদ্ধর ফোনে সাহেলের নাম্বার থেকে কল আসে। শুদ্ধ দ্রুত কল রিসিভ করে কথা বলে অপরিচিত এক লোকের সাথে। দুটো হাত পা পুরো গুঁড়ো করে দিয়েছে, আঙ্গুলগুলোর অবস্থাও খারাপ, বডির অসংখ্য জায়গায় কেটে ফেটে তো গিয়েছে। শুদ্ধ সব শুনে কল রাখলো। কথা বলার ভাষা হারিয়েছে শুদ্ধ। অবাক হয়ে বলে, তুই করেছিস এসব? ইরফান দুহাত বুকে আড়াআড়ি ভাবে গুজে চোখ বুজে বিরক্তি কণ্ঠে বলে, রাইটে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছো, দ্যাটস ইট। সাথে তো তুইও ছিলি। ইরফান ভ্রু কুচকে বলে, ও রাইডে ভীষণ কাঁচা, দি রাইট ওয়াজ এ ভেরি বোরিং। ইরফানের দিকে চেয়ে রেগে বলল, এসব কি ধরনের ফাজলামি? কেন করেছিস ওর সাথে এমন? নিজেরও তো 12টা বাজিয়েছিস। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে, রাগান্বিত স্বরে বলে, ফাজলামো আমি না, ও করেছে। যেটা ওর প্রাপ্য ও সেটাই পেয়েছে। শুদ্ধ নিজেকে দমালো, একটু থেমে বলে, ও তোর ফুপাতো ভাই, এটা মাথায় রাখতে পারতি। তোর ফুপি আমার খালামুনির অবস্থাটা কি হবে একবার ভেবে দেখ। ইরফান বিরক্ত কণ্ঠে বলল, এই জন্যই তো বাঁচিয়ে রেখেছি, আর কি এক্সপেক্ট করছিস? শুদ্ধ চেয়ার টেনে বসে বলে, কাল ইনায়ার বিয়ে, আজ কি ঘটিয়ে এসেছিস ভাবতে পারছিস? ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো। বেডের উপর ডান পা তুলে গুটানো প্যান্ট টেনে নিচে নামিয়ে নিয়ে বলে, ও আমার বাটারফ্লাইকে টাচ করার জন্য পা বাড়িয়েছিল, পা ভেঙে দিয়েছি। হাত বাড়িয়েছিল, ভেঙে দিয়েছি। চোখ তুলে তাকিয়েছিল, কথা ছিল চোখ উপড়ে ফেলার। উচিত ছিল কবরে পাঠানোর। ফুপির কথা ভেবে লাস্ট চান্স দিয়েছি। এরপর শুদ্ধর দিকে চেয়ে দুহাত প্যান্টের পকেটে রেখে নির্লিপ্ত কণ্ঠে বলল, বেশি দয়া দেখানো হয়ে গেছে, লাস্ট চান্সটা ফিরিয়ে নিয়ে আসবো আবার। ডিস্টার্ব করিস না। শুদ্ধ অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে, কি বলবে বুঝলো না। বিস্ময় কণ্ঠে বলল, অন্তরার কান্নায় বরফের একটা টুকরো পর্যন্ত গলল না। মাইরার চঞ্চলতায় বরফ গলে ফ্রিজও হয়ে গেছে। হাও! ইরফান বিরক্ত হয়। শুদ্ধ আবারও বলে ওঠে, সাহেল অন্যরকম তা জানি, তাই বলে ওকে পঙ্গু করে দিবি? ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আই থিঙ্ক পঙ্গু হবে না, বাট লাস্ট চান্স মিস করলে পার্মানেন্টলি পঙ্গু বানাবো, নো টেনশন।
টেনশনে শুদ্ধর মাথা ফেটে যাচ্ছে। কালকে বিয়ার এই একটা কাণ্ড ঘটিয়ে এসেছে, তবুও হাসি লাগলো। মায়রাকে নিয়ে কি পরিমাণ পজিটিভ হলে এমন করে। শুদ্ধর দুঃখ লাগলো সাহেলের জন্য, তবে আহামরি না। অন্যের বইয়ের দিকে নজর দেওয়ার শাস্তি প্রাপ্য ছিল ওর, তবে এতটা আশা করেনি। যাক, যার জিনিসের দিকে হাত বাড়িয়েছে তার যা ইচ্ছা করেছে। কিন্তু প্রবলেমটা হলো আগামীকাল ইনায়ের বিয়ে। তার আগের দিন এসব মায়রার কাণ্ড মনে পড়ে। হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফান ভ্রু কুঁচকে বলে। হোয়াট? শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে হাসি আটকে বলে। যার জন্য সাহেলের এই অবস্থা করলি তার খোঁজ খবর রাখিস না? ইরফান শুদ্ধর কথা বোঝার চেষ্টা করছে। শুদ্ধ মিটিমিটি হেসে বলে। চেক কর, স্পেশাল ভয়েস আছে। ইরফান বেডের উপর থেকে তার ফোন নিয়ে চেক করে দেখলো শুদ্ধর নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ। ক্লিক করে মায়রা আর ফাইজের কল রেকর্ড চালু হয়। হ্যালো জান, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না জান। তোমার কণ্ঠ না শুনলে আমি কানে কম শুনি জান। তুমি অন্য কাউকে বিয়ে করছো ভেবে আমি খেতে পারছি না। হ্যালো প্রাণ। ইরফান মায়রার কণ্ঠে এসব শুনে কেসে উঠে। শুদ্ধ মিটিমিটি হেসে বলে। কেমন লাগলো ফাইজ মাইরার জান? প্রাণ, আহ কি মধুর ডাক। ফাইজকে ছাড়া ঘুম আসছে না তার বউয়ের, খেতেও। ইরফান রেগে বলে। শাট আপ। শুদ্ধ হেসে ফেলে। ইরফান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে। স্টুপিড বাদর, তোমার বাদর আমি ছোটাচ্ছি, ওয়েট। মায়রা ইরফানের সব কাজিনেরা মায়রার ঘরে বসে গল্প করছিল, আর মায়রার ঘরে থাকা আইসক্রিম চকলেট আরামে সব খাচ্ছিল। মায়রা ঘর থেকে বেরিয়েছে সবার জন্য ঘরে পানি নিয়ে যাওয়ার জন্য। তখনই ফাইজ ভেতরে ঢুকে। শুদ্ধ তাড়াহুড়ো করে ভেতরে এসেছে, দরজা আটকায়নি। ফাইজ খোলা পেয়ে সরাসরি ঢুকেছে। তার মাথা আপাতত ঠিক নেই। আগেই ইনায়ের সাথে কথা বলবে, এরপর সব ঠিক হবে। ডাইনিংয়ে আলো না জ্বালানোই মায়রা অন্ধকারে কারো ছায়া দেখে চিৎকার করে ওঠে। চোর চোর সবাই এসো, চোর এসেছে। এক মুহূর্তের জন্য ফাইজের পা থেমে যায়। বিয়ের আগের রাতে হবু শ্বশুর বাড়িতে এসেছে, জানলে সবাই তাকে কি ভাববে। যে চোর চোর বলে চিল্লাচিল্লি করছে, ইচ্ছে করলো তাকে ঠাটিয়ে একটা চড় মারতে। মায়েরা ভয় পায়, তাই সামনে না গিয়ে পিছু ফিরে ইরফানের কাজিনদের ডাকে। তখনই ফাইজ সামনের দিকে দ্রুত পা চালায়। সামনে এক ঘরে ইনায়াকে দেখে এক প্রকার দৌড়ে ইনায়ার ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইনায়া ফাইজের পিছন থেকে দেখে চিৎকার দিতে নেয়, তার আগে ফাইজ উল্টো ঘুরে ইনায়ার মুখ চেপে ধরে। ইনায়ার চোখ বড় বড় করে তাকায়। ফাইজ শান্ত চোখে ইনায়ার দিকে চেয়ে আছে। মায়রার চিৎকার শুনে মায়রার ঘর থেকে সব কাজিন বেরিয়ে আসে। রাতুল শিয়াবু তাদের ঘর থেকে বেরিয়ে আসে। নিচ থেকে মায়রার কণ্ঠে চোর চোর ডাক শুনে শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের ঘর থেকে বের হয়। ইরফান নিজেও বের হয়। শুদ্ধ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে। কি হয়েছে মাইরা? মায়রা হাঁপানো কণ্ঠে বলে। ভাইয়া বাড়িতে চোর ঢুকেছে, কোথায় যেন গিয়েছে। শুদ্ধ ডাইনিং এর লাইট জ্বালায়। সবাই আশেপাশে খুঁজে, কেউ নেই তো। ইরফান বিরক্ত শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে মায়রার সামনে দাঁড়িয়ে রেগে বলে। আবার বাদামি স্টার্ট করেছো? থাপ্পড় দিয়ে শব্দ ফেলে দেব। মায়রা অসহায় কণ্ঠে বলে। বিশ্বাস করুন আমি সত্যি বলছি। ইরফান ধমকে বলে। শাট আপ। এরপর শুদ্ধর উদ্দেশ্যে বলে। রহমত কাহাকে জিজ্ঞাসা কর, কেউ এসেছে নাকি? শুদ্ধ হাসছে। তার কেন যেন মনে হচ্ছে ফাইজ এসেছে। ও তো বাড়ি থেকে বেরিয়েছিল, ইনায়া ছাড়া আর কার কাছে আসবে। তাছাড়া এখানে ইনায়া ছাড়া সবাই আছে। ইরফানের কথায় মাথা নেড়ে গান গাইতে গাইতে বের হয়। আমার এমন সারাটিক্ষণ তোমায় শুধু চায়। দূরে দূরে থাকো তুমি, বোঝো না তো হায়। জানো না তুমি তোমায় কত ভালোবাসি। তোমার ওই টানে শুধু ফিরে ফিরে আসি। শুদ্ধ যেতে যেতে শব্দ করে বলে। গাইস, এটা আমার দুই বন্ধুর মনের কথা, আমি বলে দিলাম। ইরফানের কাজিনরা সবাই চিল্লিয়ে বলে। তোমার গানের গলা তো শেষ শুদ্ধ ভাই, আরো শুনিয়ে যাও। শুদ্ধ বাইরে থেকে বলে। আরেকদিন, আজ বাই বাই। ইরফান মায়রার হাত টেনে তার ঘরের দিকে নিয়ে যেতে নিলে মায়রা ইরফানের হাত টেনে বলে। কোথায় নিয়ে যাচ্ছেন? ইরফান কোনো কথা না বলে মায়রাকে কোলে তুলে নেয়। ইরফানের কাজিনরা সবাই চিল্লিয়ে ওঠে। হাউ রোম্যান্টিক। ইরফান পাত্তা দিল না। মায়রা লজ্জায় চোখ মুখ খিচিয়ে নেয়। ইরফান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে তার রুমে গিয়ে মায়রাকে নামিয়ে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা ভাবছে সে না বলে বেরিয়ে গিয়েছে বলে এখন তাকে কিছু বলবে। ইরফান গম্ভীর গলায় বলে। ফাইজ তোমার জান? মায়রা কথাটা শুনে তড়াক করে ইরফানের দিকে তাকায়। চোখ বড় বড় হয়ে যায়। ইরফান মায়রার দিকে এগিয়ে আসে। মায়রা পিছিয়ে যায়। ইরফান আবারও বলে। ফাইজ তোমার প্রাণ। মায়রা ঢোক গিলে পিছিয়ে যায়। হায় হায়, এসব তো সে ফোনে বলেছিল। ইরফান শক্ত গলায় বলে। টেল মি স্টুপিড। মায়রা কেঁপে উঠে পিছিয়ে যেতে যেতে আমতা আমতা করে বলে। না। ইরফান মায়রার দিকে এগোতে এগোতে ঠান্ডা গলায় প্রশ্ন করে। ফাইজ তোমার কি? মায়রা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে বলে। ভাইয়া। ইরফানের আবারও ঠান্ডা স্বর। ফাইজের সাথে কথা না বলে তোমার ঘুম হয় না? মায়রা পেছাতে পেছাতে ঠাস করে বেডের উপর পড়ে যায়। ইরফান মায়রার দিকে চেয়ে আবারও ঠান্ডা গলায় বলে। নো প্রবলেম, আমি তোমার ঘুম পাড়িয়ে দেব।
মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। বেডের উপর পা তুলে উঠে বসে। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আবারও বলে, ফয়েজের সাথে কথা না বলে তুমি খেতে পারো না, তাই না? মায়েরার কান্না পায়। হায় আল্লাহ, এই লোক সব জেনে গিয়েছে। মিনমিন করে বলে, আমি মজা করেছি, সরি। ইরফান গম্ভীর গলায় বলে, বাট আমি তো তোমাকে খাওয়াবো। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে তাকায়। হঠাৎই বসা থেকে উঠে বেডের অপর পাশে লাফ দিতে চায়। তার আগে ইরফান মায়েরার পা টেনে ঠাস করে ফেলে তাকে টেনে আনে তার দিকে। মায়েরা মিনমিন করে বলে, সরি আর করবো না, ছেড়ে দিন প্লিজ। ইরফান বা হাতে মায়েরাকে টেনে মেঝেতে দাঁড় করায়। তার সাথে শক্ত হাতে চেপে শীতল গলায় বলে, খেতে পারছো না? খাওয়াতে হবে তোমাকে। মায়েরা দুদিকে মাথা নাড়িয়ে বলে, পারছি। ইরফান মায়েরার হাত দুটো তার বা হাতের মুঠোয় নিয়ে পিছনে চেপে ধরে। ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে মায়েরার ঠোঁট দুটো শক্ত হাতে স্পর্শ করে। মায়েরা একটু ব্যথা পেল বোধহয়, চোখ নামিয়ে রেখেছে। ইরফান সামান্য ঠোঁট বাঁকিয়ে শীতল গলায় বলে, আমি তবুও খাবো। মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ঢোক গিলে কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়েরার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ডান হাতে মায়েরার চোখ বন্ধ করে দেয়। মায়েরা শরীর ছেড়ে দেয়। ইরফান বা হাতে মায়েরাকে শক্ত করে তার সাথে আগলে নেয়। মায়েরা ছটফটিয়ে উঠে। ইরফান দু হাতে মায়েরাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়। পিছনে মায়েরার হাতের বাঁধন শক্ত করে। মায়েরা সময় নিয়ে শান্ত হয়। নিঃশ্বাস নেওয়ার আশায় আবারও ছটফটায়। ইরফানের চোখে মুখে বিরক্তির ভাঁজ। একটুর জন্যে ছেড়ে ইরফান বিড়বিড়িয়ে বলে, স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলার আগে ইরফান ডান হাতে মায়েরার গাল চেপে আবারও আঁকড়ে ধরে। পুরো 3 মিনিট পর মায়েরার ঠোঁট জোড়া ছেড়ে দেয় ইরফান। মায়েরার চোখ বন্ধ, মেয়েটা শব্দ করে শ্বাস নেয়। ইরফান মায়েরার মুখটা উঁচু করে ধরে রেখে পুরো মুখাভাবে দৃষ্টি বোলায়। পিছনে রাখা মায়েরার হাত ছেড়ে বা হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ডান হাতে মায়েরার ভেজা ঠোঁট জোড়া মুছে দেয়। মায়েরা কেঁপে উঠে বন্ধ চোখে মাথা নিচু করে নেয়। ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে, ক্ষীণস্বরে বলে, চকলেট খেয়েছিলে? মায়েরা মাথা নিচু করে ইরফানের বুকে কপাল ঠেকিয়ে রাখে, যেন ইরফান তাকে একদমই দেখতে না পায়। ইরফান ডান হাতে মায়েরার হিজাবের পিনগুলো ধীরে ধীরে খুলতে থাকে। ঠান্ডা গলায় বলে, ফার্স্ট চকলেট ইজ মাই ফেভারিট। মায়েরা ইরফানের কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় বন্ধ চোখ জোড়া আরো খিচিয়ে নেয়। ইরফান মায়েরাকে টেনে তার থেকে সরিয়ে দেয় হিজাব খুলবে বলে। মায়েরা আবারও লেপ্টে দাঁড়ায় ইরফানের সাথে। ইরফান তার ফেস দেখলেই যেন সে শেষ হয়ে যাবে। কিছুতেই ইরফানকে তার মুখ দেখানো যাবে না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ইটস ওকে, আমি তোমাকে ঘুম পাড়াচ্ছি। মায়েরা ঢোক গিলে ইরফানের থেকে একটু দূরে সরে দাঁড়ায়, তবে মাথা তোলে না। ইরফান মায়েরার গাল ধরে মাথা উঁচু করে মায়েরার ঠোঁট জোড়ায় আঙ্গুলের আলতো স্পর্শ দেয়, সাথে গম্ভীর গলায় বলে, ইন ফিউচার কাউকে জান প্রাণ বলে ডেকেছে তো কথা বলার জন্য, এটা আস্ত রাখবো না, স্টুপিড কোথাকার। লাস্ট ওয়ার্ডটা ধমকে বলে। মায়েরা কেঁপে উঠে চোখ বুজে তার ঠোঁট জোড়ায় অবস্থানরত ইরফানের হাত তার ডান হাতে সরিয়ে দিতে চায়। ইরফান হাত সরিয়ে নেয়। এরপর মায়েরার হিজাব খুলতে নিলে মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, দরজা খুলে দিন। ইরফান ভ্রু কুচকে বলে, হয় আমার ঘরে যাব। ওই ঘর আর তোমার নেই, ওটা স্টোরুম হয়ে গেছে। সাথে সাথে মায়েরা মাথা তুলে তাকায়, অবাক হয়ে বলে, কেন? তাহলে আমি কোথায় থাকবো? ইরফান ঠান্ডা গলায় বলে, এখানেই থাকবে। ইরফানের দৃষ্টিতে মায়েরা আবারও মাথা নিচু করে নেয়। এখানে থাকবে মানে? এই লোকের সাথে এক ঘরে? ভাবতেই কেমন গলা শুকিয়ে আসলো। ইরফান মায়েরার হিজাব টান মেরে খুলে দেয়। মায়েরা দ্রুত মাথা তুলে তাকায় ইরফানের দিকে, আমতা আমতা করে বলে, এটা খুললেন কেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড, সারা রাত মাথা বেঁধে রাখার ইচ্ছে ছিল। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান হাতের হিজাব বেডের উপর ছুঁড়ে ফেলে। মায়েরার মাথার পিছনে হাত দিয়ে শক্ত খোপা খুলে দেয়। ঝরঝর করে চুল খুলে পিঠে ছড়িয়ে যায়। কিছু চুল কাত পেরিয়ে সামনে হেলে আসে। ইরফান তার দু হাতের আজলায় মায়েরার দু গাল নিয়ে মৃদুস্বরে বলে, আই ডোন্ট লাইক ইউ কজ ইউ আর এ লিটল অ্যান্ড স্টুপিড গার্ল। মায়েরা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়েরার মুখায়বে দৃষ্টি বোলায়। অতঃপর মায়েরার গাল ছেড়ে উল্টো ঘুরে সোফায় গিয়ে বসে। পায়ের উপর পা তুলে গম্ভীর গলায় বলে, ঘুমাও। মায়েরা ইরফানের দিকে পিটপিট করে চেয়ে আছে। ইরফান তার ল্যাপটপ নিয়ে বসলো। বহু কাজ বাকি। মায়েরা ইরফানের দিকে চেয়ে মাথা নিচু করে একবার তার পায়ের দিকে তাকালো। সেদিন ইনায়া শুদ্ধ ভাইকে যেমন জুতো ছুঁড়ে মেরেছিল, মায়েরার ইচ্ছে করলো ইরফানের দিকে ওভাবে জুতা ছুঁড়ে মেরে আই ডোন্ট লাইক ইউ বাক্য এই লোকের মাথা থেকে ডিলিট করে দিতে। বিড়বিড় করলো, খবিশ লোক। ইরফান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মায়েরার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলে, তোমার কি পেট ভরেনি? আমি আসবো নাকি ঘুমাবে? কথাটা বলে ইরফান ল্যাপটপ হাতে নিয়ে দাঁড়িয়ে যায়। মায়েরা ঢোক গিলে দ্রুত বেডের অপর কোনায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। ইরফান এগিয়ে গিয়ে মায়েরার পাশে বেডে হেলান দিয়ে বসলো। ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে চেয়ে রেগে বলে,
মেঝেতে ঘুমাতে চাইছো? মায়েরা কিছু বলল না, সেই কোণাতেই পিঠ ফিরিয়ে ঘাপটি মেরে পড়ে থাকলো। ইরফান বিরক্ত হয়ে বাম হাতে মায়রার হাত ধরে টেনে তাকে ঘেঁষে শুইয়ে দেয়। মায়রা চেঁচিয়ে উঠে। ইরফান বা হাত মায়রার পেটে রেখে ডান হাতে মায়রার গাল চেপে তার দিকে ফিরিয়ে ঠান্ডা গলায় বলে, জ্বালিও না আমায়। এগিন চকলেট খাওয়া স্টার্ট করলে সারা রাতে পেট ভরবে না আমার। মায়রা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফানের হাত তার গাল থেকে সরিয়ে দিতে চায়, তবে পারে না। চোখ নামিয়ে মিনমিনে গলায় বলে, আমি ঘুমাবো। ইরফানের গম্ভীর স্বর। ওকে। মায়রা ভাবলো ইরফান তাকে ছেড়ে দিবে, কিন্তু ইরফান শুধু মায়রার গাল ছাড়লো, পেট থেকে হাত সরালো না। মায়রা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। মায়রা আবারও মৃদু স্বরে বলে, ছাড়ুন। ইরফান ছেড়ে দিল মায়রাকে। মায়রা উল্টো ঘুরে চুপ করে চোখ বুঝলো, আর নড়ল না একটু। ইরফান ল্যাপটপ অন করে কাজে মন দেয়। লিটল কুইন, তোমাকে কে কল করেছিল? কি হলো বলছো না কেন? থাপ্পড় খাবে? আমার মাথা পুরো বিগড়ে দিয়েছে। ইনায়া তার দুহাতে ফাইজের হাত তার মুখ থেকে সরাতে চায় করে, মানে তার মুখ চেপে বলছে কথা বলছে না কেন, এই লোকটাকে কি বলা উচিত। ফাইজ ব্যাপারটা বুঝতে পেরে ইনায়ার মুখ থেকে হাত সরিয়ে বলে। ওহ সরি। ইনায়া হাঁপানো কণ্ঠে চেঁচিয়ে বলে, আপনার প্রবলেম কি? এত রাতে আমার ঘরে এসেছেন কেন? ফাইজ রেগে বলে, একদম আমার উপর চেঁচাবে না। যার তার কথা বিলিভ করছো কেন? আমার এক্স ছিল, আর তোমার পিছনে কে পড়েছে? আমাকে বলনি কেন? ফাইজকে রাখতে দেখে ইনায়া চুপসে যায়, মিনমিন করে বলে, আমি বিলিভ করিনি। তাহলে আমাকে ব্লক করলে কেন? ইনায়া কি বলবে বুঝতে পারছে না। ফাইজ ধমকে বলে, এই মেয়ে, এই আমাকে তোমার রোবট মনে হয়? কানের নিচে থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দেব। তামাশা করো আমার সাথে? ব্লক করলে কেন? হাত শিরশির করে, আর আমি ওদিকে ছটপট করে মরি। ইনা ভয়ে চুপসে যায়। এই লোক তো মারাত্মক রেগে আছে মনে হচ্ছে, এজন্যই তার ভালো লাগে না। অসহ্য একটা, একদম তার ভাইয়ের মতো। ফাইজ ইনায়ার গাল চেপে বলে, কোনো বেয়াদব তোমার পিছে পড়ে আছে? আচ্ছা, কোন বেয়াদব তোমার পিছে পড়ে আছে? আমাকে বলনি কেন? আগে তোমাকে থাপড়িয়ে সোজা করব, তারপর ওই ছেলেকে। ইনা ফাইজের হাত সরিয়ে দেয় তার গাল থেকে, আমতা আমতা করে বলে, কেউ পিছে পড়ে নেই, আমার কাজিন রাতুল ভাইয়া ফোন করেছে। ফাইজ স্তব্ধাকে চেয়ে থাকে কিছু সময়। ইনা ফাইজের দিকে চেয়ে আবারও বলে, আর মায়েরা আপনার এক্স সেজে মজা করেছে। ফাইজ অদ্ভুতভাবে আওড়ায়। হোয়াট? ইনা ঠোক গিলল। ফাইজ দু হাত কোমরে রেখে হতাশার শ্বাস ফেলে বলে, এতগুলো ব্রিটিশের আমদানি কবে হলো আমার জীবনে? বিরক্ত কণ্ঠে বলে। শালা বউটা ওদের সাথেই গিয়ে যোগ দিয়েছে। ইনায়ার দিকে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলে, তোমার একটুও মায়া নেই? আমি যে ছটপট করি তুমি মজা নাও? কালকে হতে দাও, তোমার মজা বোঝাবো আমি। ওয়েট, সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করলো আমাকে। ইনায়া মাথা নিচু করে নখ করছে। ফাইজ আফসোসের সুরে বলে, সবগুলোই শুদ্ধর যমজ ভাই বোন, আর ইরফানের বউ তো শুদ্ধর কপি ভার্সন। ওটাকে কোথায় পেয়েছিল তোমার বাবা? ইনায়া রেগে বলে, আপনি মায়েরাকে উল্টাপাল্টা বলেছেন কেন? ভাইয়াকে কিন্তু বলে দেব। ফাইজ চোখ ছোট ছোট করে তাকালো ইনায়ার দিকে, কেমন নাকের পাটা ফুলিয়ে তার দিকে চেয়ে আছে। ফাইজ শান্ত চোখে চেয়ে থাকে ইনায়ার দিকে। ইনায়া চোখ নামিয়ে মিনমিন করে বলে, আপনি যান। ফাইজ মৃদু স্বরে বলে, যাব না। ইনায়া ভ্রু কুচকে বলে। মানে? ফাইজ ইনায়ার দিকে দুপা এগিয়ে এসে মৃদু হেসে বলে, কালকে তো আসতেই হবে বিয়ের করার জন্য, তাই আর যাব না কষ্ট করে। একবারে তোমাকে বিয়ে করে সাথে নিয়েই যাব। কথাটা বলে ইনায়ার হাত ধরে টেনে বলে, আসো ঘুমাই। ইনায়া চোখ বড় বড় করে বলে, মানে কি বলছেন? আমার হাত ছাড়ুন। ফাইজ পিছু ফিরে ইনায়ার দিকে এগিয়ে গেলে ইনায়া পিছিয়ে যায়। ফাইজ গম্ভীর গলায় বলে, এ জীবনে বহুত জ্বালালে লিটল কুইন, তোমাকে যে ঠিক করব সেটা ভেবেই কুল পাই না। ইনায়া ঢোক গিলে। ফাইজ ইনায়ার হাত ছেড়ে ইনায়ার বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে। ইনায়া চেঁচিয়ে বলে, কি করছেন? আপনার বাড়ি যান। ফাইজ পাত্তা দিল না, মৃদু স্বরে বলে, ঘুমাবো, ডিস্টার্ব করো না। ইনায়া বোকা চোখে চেয়ে থাকে ফাইজের দিকে, এগিয়ে গিয়ে বলে, আমরা এক ঘরে থাকতে পারবো না, আমাদের তো এখনো বিয়ে হয়নি। কথাটা শুনে ফাইজ মাথা কাত করে ইনায়ার দিকে তাকায়। চোখের পলকে বেড থেকে নেমে ইনায়ার সামনে দাঁড়ায়। ইনায়া ভয় পেয়ে পিছিয়ে যায় একটু। ফাইজ মৃদু হেসে বলে, তবে চলো লিটল কুইন, আজকেই বিয়ে করে নিই। ইনায়া ভ্রু কুচকে বলে, আপনি কি পাগল? ফাইজ ডান হাত প্যান্টের পকেটে রেখে ইনায়ার দিকে এগিয়ে গিয়ে ঠান্ডা গলায় বলে, পাগল মানিয়ে বলছো পাগল কি না? হাউ ফানি। এরপর ইনায়ার হাত টেনে বলে, আসো তো ঘুমাই, কাল আবার বিয়ে। ইনায়া ফাইজকে ঠেলে সরায়। এই লোকটা আসলেই পাগল। রেগে বলে,
আপনি যাবেন, নয়তো আমি সবাইকে ডাকবো বলে দিচ্ছি। ফাইজ ভাবলেশীনভাবে বলে। ওকে ফার্স্ট। ইনায়া থতমত খেয়ে তাকায়। ফাইজ হাসলো। ইনায়াকে আর জ্বালালো না। সে ভালোভাবে গিয়ে শুয়ে পড়লো। ইনায়া কপাল চাপড়ালো। এমন হবে জানলে মায়েরাকে জীবনে এসব ফাজলামি করতে দিত না। ইনায়া একটা চেয়ারে বসে পড়ে। অসহায় মুখ করে রেখেছে, বারবার হাই তুলছে। ঘুম পেয়েছে, তার বিরক্ত লাগছে। এভাবে বসে থাকতে থাকতে চেয়ারে হেলান দিয়ে কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। ফাইজ নিজেও 1 ঘন্টার মতো ঘুমিয়েছে। এরপর ঘুম ভাঙলে দ্রুত শোয়া থেকে উঠে রুমের আশেপাশে চোখ বুলায়। ইনায়াকে চেয়ারে বসে ঘুমাতে দেখে অবাক হয়। তার নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছে করলো। ইনায়া ঘুমের ঘোরে চেয়ার থেকে ঠাস করে পড়তে নিলে ফাইজ দ্রুত ইনায়াকে ধরে ফেলে। এরপর তাকে কোলে করে বেডে শুইয়ে দেয়। ডান গালে আলতো করে হাত রেখে মৃদু হেসে বলে, মাই লিটল কুইন। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান মনোযোগ সহকারে ল্যাপটপে আঙ্গুল চালায়। মায়েরা ঘুমিয়ে গিয়েছে। ইরফান মাঝে মাঝে মায়েরার দিকে তাকায়। মেয়েটা মাথার বালিশ রেখে তার পা কোল বালিশ আর বালিশ বানিয়ে ঘুমিয়ে আছে। ইরফান মায়েরাকে সরায়নি। মায়েরা ঘুমের ঘোরে ইরফানের পুরো 2 পায়ের উপর উঠে পড়ে। ইরফান ভ্রু কুচকে চেয়ে আছে মায়েরার দিকে। অদ্ভুত চোখে চেয়ে আছে মায়েরার দিকে। বিড়বিড় করলো, স্টুপিড বাদর, সারাদিন বাদারামি করে ঘুমের মাঝেও স্টার্ট করে দিয়েছে। ইরফান এবারেও মায়েরাকে সরালো না। মায়েরা নড়ে চড়ে উঠলে ঠাস করে মেঝেতে পড়তে নেয়। ইরফান দ্রুত ডান হাতে মায়েরার কোমর টেনে ধরে রেগে বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়েরার ঘুম ভাঙেনি। ইরফান তার ল্যাপটপ ঠাস করে রেখে 2 হাতে মায়েরাকে চেপে মায়েরার 2 পা তার 2 পায়ের মাঝে রেখে শুয়ে পড়লো। তখনই তার ফোনে কারো কল আসে। ইরফান বিরক্ত হয়, কল ধরলো না। মায়েরাকে জড়িয়ে গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। মায়েরা ঘুমের মাঝে হালকা কেঁপে ওঠে। অনবরত কল বাজছে। ইরফান চরম বিরক্ত হয়। মায়েরাকে ডিঙিয়ে হাত টেনে ফোন নিয়ে ফাইজের কল দেখে রিসিভ করে। বাইরে আয়। ইরফান ভ্রু কুচকে বলে। হোয়াই? ফাইজ অসহায় কণ্ঠে বলে। আরে আয় রে ভাই, তারপর বলছি। ইরফান মায়েরার দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলে। পারবো না। ফাইজও বিরক্ত হয়ে বলে। থাক তাহলে, গেট খোলাই থাক, আমি গেলাম। ইরফান ভ্রু কুচকে বলে, হোয়াট? তুই কোথায়? এসে দেখে যা। ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো। মায়েরার পাশে 2টো বালিশ রেখে ঘর থেকে বেরিয়ে যায়। ফাইজকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান অবাক হয়ে বলে। তোর না নেক্সট ডে বিয়ে? ফাইজ কোমরে বাঁ হাত দিয়ে ডান হাতে কপাল চুলকে বলে। এক্সাইটমেন্ট, আজকেই চলে এসেছি। ইরফান রেগে বলে। ফাজলামো করছিস? তুই এখানে কেন? ফাইজ বিরক্ত হয়ে বলে, যে বিচ্ছু বউ আমদানি করে এনেছিস সে তো আমার জীবন তেনা তেনা করে দিচ্ছে। এসব খবর রাখিস না? ইরফান রেগে বলে। ওকে নিয়ে নো কমেন্টস। ফাইজ কিছু একটা ভেবে হেসে বলল, তোর বউ তো আমায় জান প্রাণ ভাবে। তোর তো কপাল পড়লো, বেচারির আমাকে ছাড়া ঘুম হয় না, খেতে পারে না। ইরফান ফাইজের কলার ধরে রেগে দাঁতে দাঁত চেপে বলে। ওর ওসব কথা তুই শুনলি কেন? ফাইজ অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। লে হালুয়া, ওর বউ বলেছে তার দোষ নেই, সে শুনলো কেন, সেটাই তার দোষ হয়ে গেল। ফাইজ বিরক্ত হয়ে বলে, এত বিচ্ছু বউকে নিয়ে সংসার কিভাবে করছিস? এক শুদ্ধকে নিয়েই পারি না, আরেকটা আমদানি করলি তুই। এর চেয়ে ওকে ডিভোর্স দিয়ে দে। লাস্ট কথাটা বলে আড়ালে একটু হাসলো। ইরফান সাথে সাথে চিৎকার করে উঠে। ফাইজ? ফাইজ ইরফানকে সত্যি সত্যি রাখতে দেখে ইরফানের কাঁধে হাত রেখে বলে, আরে ইরফান, সিরিয়াস হচ্ছিস কেন? ফান করলাম আমি। ইরফান ফাইজকে গায়ে জোরে ধাক্কা দিয়ে রেগে বলে। ফাইজ বিরক্ত হয়ে বলে। বের হ এখান থেকে। ফাইজ বিরক্ত হয়ে বলে, আরে আমি তোর বোনের বর হতে যাচ্ছি, একটু সম্মান তো দে। ইরফান ফাইজকে আবারও ধাক্কা দিয়ে ফাইজের কলার ধরে রাগান্বিত স্বরে বলে। ফার্দার ওকে নিয়ে একটা ফান করলে তোকে ছাড়বো না, বলে দিলাম। ফাইজ বিরক্ত হয়ে বলে, বাল ফান করেছি, এত সিরিয়াস হওয়ার কি আছে? ইরফান গম্ভীর গলায় বলল। এত রাতে এখানে কেন এসেছিস? ফাইজ অসহায় মুখ করে বলল। আজ রাতে কোনোভাবে আমার বিয়েটা দিয়ে দেয়া যায় না? ইরফান বিরক্ত হয়ে বলল। রাত বিরতে আমার বোনের ঘরে গিয়েছিলে কেন? থাপ্পড় খাবি? ফাইজ হতাশার শ্বাস ফেলে বলে, তোর বউ তো একাই 100, শুদ্ধকে টেক্কা দিয়ে দিয়েছে। ইনায়াকে দিয়ে আমায় ফোন করিয়ে বলেছে ইনায়া জেনে গিয়েছে আমার এক্স আছে। এরপর তোর বউ নিচের হাতে ব্লক করেছে আমার বউয়ের নাম্বার থেকে আমার নাম্বার। একটু থেমে বলে। একটু থেমে বলে? এখানেই থামলে তাও হতো। ওরে বাবা, তোর বউ তো থেমে যাওয়ার পাত্রী নয়। সে তোর কোন কাজিন রাতুল ফাতুলকে দিয়ে ইনায়াকে দিয়ে পাখি পুখি সব ডাকিয়ে ফেনা তুলিয়ে ফেলেছে। আজকে ইনাকে বিয়ে করবে এসব হুমকি দিয়েছে। ভাবতে পারছিস তোর বউ কি অত্যাচারটা নিয়ে চালিয়েছে আমার উপর? ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে ফাইজের দিকে। ছোট বাচ্চারা দুষ্টুমি করলে অন্য বাচ্চা এসে তার মাকে যেমন বিচার দেয়, ইরফানের নিজেকে তেমনই মনে হলো। ওই স্টুপিডের বাদরামির ভাষণ তার বন্ধুর কাছে শুনতে হচ্ছে। কণ্ঠে বিরক্তি ঢেলে বলে, এসব আমাকে বলিসনি কেন? ফাইজ অবাক হয়ে বলে। উমা, তোর বউ তোকে বলবো না তো কাকে বলবো?
এরপর চরম হতাশার শ্বাস ফেলে যেতে যেতে বলল, তোর বিচ্ছু বউটাকে একটু সামলা ভাই। শুদ্ধর জ্বালায় বাঁচি না, তোর বউটা অ্যাড হচ্ছে। জীবনটাই তেজপাতা। সাহেলের অ্যাক্সিডেন্টের কথা শুনে ইরফানের বড় ফুপির সে কি কান্না। কিছু সময়ের জন্য বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে যায়, কিন্তু বিয়ের আয়োজন সব শেষ। হুট করে তো আর কিছু করা যাবে না। শুদ্ধ গত রাতে সাহেলের কাছেই ছিল। সে সবাইকে বলেছে সাহেলের চিকিৎসা চলছে, ভালো আছে সে, সুস্থ হতে সময় লাগবে, এটাই। হাত পা সব ভাঙা। শুদ্ধ আফসোসের সুরে সাহেলকে বলেছিল ইরফানের পিছনে কেন লাগতে গেল, আগেই নিষেধ করেছিল। রক তেরা, এবার বোঝো ঠেলা। সাহেলের মাকে শিহাব রাতুল হসপিটালে আনলে সকাল সকাল শুদ্ধ উঠে ফাইজের বাড়ি চলে আসে। ফারা খুব সুন্দর একটা স্টোনের পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে, উপরে ম্যাচিং করে হিজাব বেঁধেছে। ঘড়ির কাঁটায় দেখলো দুপুর 1:05। একদম রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সবাই তার জন্য অপেক্ষা করছে। পার্লারে গিয়েছিল, আসতে আসতে লেট হয়েছে। তার মাকে একবার জড়িয়ে ধরে বলে, আম্মু গেলাম। ফারার আম্মু মেয়ের গালে হাত বুলিয়ে বলে, সাবধানে থাকবে, সবসময় বাবার সাথে থাকবে, বিয়ে বাড়িতে অনেক মানুষ থাকবে কিন্তু। ফারা মাথা নেড়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। শুদ্ধ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে গাড়ির বাইরে অপেক্ষা করছিল ফারার জন্য। মূলত ফাইজের সাথে সে আর ফারা যাবে। পিছনে আরো 4টে গাড়ি, যেখানে ফাইজদের সব আত্মীয় স্বজন উঠবে। শুদ্ধ যতটা বিরক্তি নিয়ে অপেক্ষা করছিল, ফারাকে দেখে তার চেয়ে হাজার গুণ মুগ্ধতা তাকে ঘিরে ধরল। ফারা শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, শুদ্ধ ভাই, আমার ফোনটা দাও। গতকাল রাতে শুদ্ধর কাছে ফারহার ফোন রয়ে গিয়েছে, সেটাই চাইছে ফারা। শুদ্ধর কোনো রেসপন্স না পেয়ে ভ্রু কুচকে ডেকে ওঠে, শুদ্ধ ভাই। শুদ্ধ মৃদু হেসে ফারার দিকে একটু ঝুঁকে বলে, ফারহা, যাওয়ার পথে তুমি আর আমি বিয়ে করে নিব, ওকে বেবি? ফারা হঠাৎই ডেকে ওঠে। আব্বু। শুদ্ধ থতমত খেয়ে কটমট দৃষ্টিতে তাকায় ফারার দিকে। ফারা মিটিমিটি হাসছে। পিছনের গাড়ি থেকে ফারার বাবা নেমে এসে ফারাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে আম্মু? কোনো সমস্যা হয়েছে? ফারা তার বাবার দিকে এগিয়ে গিয়ে বলে, আমার দিকে বকাটে ছেলেদের নজর দিয়েছে আব্বু। শুদ্ধ হা করে তাকায়। কত বড় ফাজিল, তাকে বকাটে বলছে। ফারার বাবা রাস্তার আশেপাশে চেয়ে দেখলো, এরপর ফারার হাত ধরে বলল, তুমি আমার পাশে বসবে, এসো। শুদ্ধ ভাইয়ের কাছে আমার ফোন আছে, দিতে বলো। ফারার বাবা শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ জোরপূর্বক হেসে পকেট থেকে ফারার ফোন বের করে দেয়। ফারা ফোনটা নিয়ে ভদ্রমের মতো বাবার সাথে যায়। শুদ্ধ ছ্যাঁকা খাওয়া পাবলিকের ন্যায় মুখটা অসহায় করে ফারার দিকে চেয়ে রইল। কি অবস্থা! তার না হওয়া বউ তাকে জ্বালাচ্ছে, এসব মানা যাচ্ছে না। ফারা পিছু ফিরে একবার তাকায়, শুদ্ধর সাথে একবার চোখাচোখি হয়। ফারা মুখ বাঁকায়। শুদ্ধ ইচ্ছে করলো কানে ধরে উঠবোস করে বলতে, ফারহা বেবি, তুমি আমার পাশে বসো। এই দেখো, আমি জোকার সেজেছি তোমার জন্য। মনের কথা মনেই রইল, আর বলা হলো না। ফাইজেরা পৌঁছে যায় ইনায়াদের বাড়ি। গাড়ি থেকে নামলে ইনায়ার বাবা ফাইজের বাবার সাথে হাত মিলায়, কোলাকুলি করে। ফাইজের বাবা তারেক নেওয়াজের পিঠে হাত দিয়ে বলে, অবশেষে দলিলে পাক্কা বেয়াই হতে চলে আসলাম বেয়াই সাহেব। ফাইজের বাবার কথায় সবাই হাসলো। তারেক নেওয়াজ হেসে বলে, আর আমি অপেক্ষা করছিলাম আপনার বেয়াইসাব হওয়ার। একে একে ফাইজের কাকা মামা সবার সাথে হাত মিলায় তারেক নেওয়াজ। এরপর ফারাকে জিজ্ঞাসা করে, কেমন আছো মামুনি? ফারা মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি। এরপর সবাই একে একে ভেতরে যায়। শুদ্ধর মুখ ফ্যাকাশে, সে ফারার শোকে শোকাহত। সারা রাস্তা ছটফট করতে করতে এসেছে, এখন শুধু গলা শুনতে পেল, দেখতে আর পেল না। খুব ভালোই বুঝলো তাকে জ্বালানোর ফন্দি করছে এই মেয়ে। ফাইজের পাশে যেতে যেতে অসহায় মুখ করে বলে, দোস্ত, আমিও বিয়ে করব। তোর বোন আমাকে জ্বালাচ্ছে। আমার ভেতর বাহির সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তোর বোনকে দেখতে না পারার শোকে। ফাইজ শুদ্ধকে পাত্তা দিল না, চুপচাপ হাঁটতে লাগলো। ফারা ইনার পাশে এসে বসেছে। ফারার আরো অনেক কাজিন এসেছে, তারাও ফারাকে ঘিরে বসেছে। মেরুন রঙের ভারী লেহেঙ্গা পরিয়েছে। ইনায়ের মনে হচ্ছে এটার ওজন তার চেয়েও বেশি। এত ভারী কাপড় ইহজীবনে পরা হয়নি। ফারা ইনায়াকে এক হাতে জড়িয়ে ধরে বলে, তোমাকে দেখে আজ আমার ভাইয়ের কি হবে সেটাই ভাবছি, বুঝলে ভাবি। ইনায়া লজ্জা পায়। তার কাজিন মহলের মাঝ থেকে তামান্না বলে ওঠে, এর ক্রেডিট আমাদের গো। ইনায়ার ননদিনী তোমার ভাইয়াকে বইল আমাদের জন্য গিফট রেডি রাখতে। তামান্নার কথায় সবাই হাসলো। হঠাৎই মায়েরা কোথা থেকে প্রায় দৌড়ে এসে ইনায়ার রুমে ঢুকে পড়ে। তার রেডি হতে লেট হয়েছে। হাঁপানো কণ্ঠে বলে ওঠে, আমাকে ছাড়া কেউ মজা করো না আপু। সবাই দরজায় তাকালে মায়েরাকে দেখে অবাক হয়। ইনায়া আর তার কাজিন মহল অবাক না হলেও ফারাজ কাজিনেরা ভীষণ অবাক হয় মায়েরাকে দেখে। মেয়ে হয়েও তাদের চোখে মুখে মুগ্ধতা। মায়েরা কালো রঙের ফেব্রিকে তৈরি, যার উপর সূক্ষ্ম স্টোন এমব্রয়ডারি কাজ করা। লেহেঙ্গাটা মূলত ইরফান নিজেই গিয়ে কিনে এনেছে, কিন্তু মায়েরা এটা জানে না। সেই ভেবেছে তারেক নেওয়াজ সবার জন্য যখন কিনেছে তার জন্যও এটা কিনেছে। মনে করার কারণও আছে অবশ্য, সে তো আলাদা করে পায়নি এই লেহেঙ্গা। তবে মায়েরা সবার মাঝে তার নিজের লেহেঙ্গাটাই সবচেয়ে ইউনিক লেগেছে।
সে তো তার শ্বশুর মশাইকে ধন্যবাদ দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলেছে। তারেক নেওয়াজের কোনো কথাই শুনেনি। লেহেঙ্গার সাথেই ম্যাচিং করা একটা হিজাব পেয়েছে, সেটাই খুব সুন্দর করে বেঁধেছে। ফর্সা গায়ে কালো রঙের লেহেঙ্গা কেমন জলজল করছে। ইনায়াকে সাজাতে বাড়িতেই কয়েকটা মেয়ে এসেছিল, তারা সবাইকে সাজিয়ে দিয়েছে। মায়েরাও এই প্রথম এত সাজলো। এগিয়ে এসে অনেক অপরিচিত মুখ দেখে বলে, হাই, তোমরা সবাই কারা? ফারা হেসে সবার সাথে পরিচয় করিয়ে দিল মায়েরাকে। মায়েরা সবার সাথে হেসে কথা বলে। মেয়েগুলো নিজেদের মাঝে বলা বলি করে মায়েরাকে নিয়ে। মেয়ে হয়েও তারা মায়েরাকে তাদের কাছে একটা পুতুল পুতুল লাগলো। ফারার পাশে অপরিচিত একটা মুখ দেখে ফারা জিজ্ঞাসা করে, মাইরা তোমার পাশে এটা কে? মায়েরা হেসে বলে, ওর নাম সামিয়া, আমার আম্মাজানের হবু বৌমা, বুঝলে, আমাদের গ্রামেরই। ফারা ভ্রু কুচকে বলে, তোমার আম্মা জান কে? মায়েরা কিছু বলার আগে ইনায়ার ফুপি ভিতরে এসে ফারাকে জিজ্ঞাসা করে, আম্মু কেমন আছো? তুমি আমাদের জামাইয়ের বোন না? ফারা সম্মতি দেয়। এরপর টুকটাক কথা বলতে থাকে সবাই। মায়েরা অসহায় মুখ করে ইনায়ার ঘর থেকে বের হয়ে আসে। তার খোপা খুলে গিয়েছে। হিজাবের নিচ দিয়ে অনেকক্ষণ ট্রাই করেছে খোপা করার, ব্যর্থ হয়ে বেরিয়ে আসলো। সব ঘরেই মানুষ। তার ঘরটা ইরফানের কথা মতো সত্যি স্টোর রুমে পরিণত হয়েছে। বিয়েবাড়ির যাবতীয় জিনিসপত্র সব কিছু ওই ঘরে রেখেছে। একমাত্র ইরফানের ঘরটাই ফাঁকা আছে। সকাল থেকে তো মায়েরা ওই ঘরে যায়নি। ইরফান যদি থাকে তবে কি করবে? ধীর পায়ে ইরফানের ঘরের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ভেতরে চোখ বুলিয়ে দেখলো ইরফান নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরে গিয়ে দরজা আটকে দেয়। এরপর দ্রুত আয়নার সামনে গিয়ে মাথার হিজাবটা ফটাফট খুলে ফেলে। এরপর কোমর সমান চুলগুলো শক্ত করে খোপা করতে গেলে লেহেঙ্গার উপরের পার্টের চেন ফরফর করে খুলে যায়। মায়েরার কেঁদে দেওয়ার মতো অবস্থা হলো। শুধু ঝামেলা বাচ্ছে, বিরক্ত লাগলো। খোপা করা রেখে চুলগুলো ডান পাশে এনে রাখে। আগে চেন লাগিয়ে তারপর খোপা করবে, ভাবনা এই। সেই অনুযায়ী দুহাত পেছনে নিয়ে চেন লাগানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। প্রায় অনেকক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হয়ে কান্না পায় তার। এখন কি করবে ভাবনার মাঝে কেউ খট করে দরজা খুললো। মায়েরা দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানকে দেখে চোখ বড় বড় হয়ে যায়। হায় আল্লাহ, এটাই বাকি ছিল। ইরফান দরজা ভিড়িয়ে দেয়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। কালো পাঞ্জাবি পরেছে লোকটা। মায়েরা এর আগে সাদা পাঞ্জাবি পরে দেখেছিল, আজ কালো পাঞ্জাবি পরে কেমন অন্যরকম লাগে ইরফানকে। মায়েরা আপাতত ইরফানের ভাবনা বাদ রেখে নিজের করুণ অবস্থার কথা ভেবে ঢোক গিলল। ইরফান মায়েরার পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি বোলায়। তার পছন্দ করা লেহেঙ্গায় মুড়িয়ে মেয়েটাকে দেখে চোখ ধাঁধিয়ে যায় তার। ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে, বিড়বিড় করে। ধীর মাই বাটারফ্লাইয়ার পায়ে মায়েরার দিকে এগিয়ে আসলে মায়েরা ঢোক গিলে মিনমিন করে বলে, একটা আপুকে ডেকে দিবেন প্লিজ। ইরফান বোধহয় শুনল না। মায়েরার দিকে অপলক চেয়ে এগিয়ে আসে। মায়েরা স্বভাব সুলভ, জিভ দিয়ে ঠোঁট ভেজা। ইরফান মায়েরার সামনে এসে দাঁড়িয়ে মায়েরার পানে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে মৃদুস্বরে জিজ্ঞাসা করে, কোথায় ছিল এতক্ষণ? মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে বলে, আপুদের সাথে। ইরফান সামনে আয়নার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখে। মায়েরার পিছনে চেন খোলা, যেখানে পিঠের বাদামি তিল কেমন জলজল করছে। আয়নায় সৃষ্ট প্রতিবিম্বের দিকে কেমন অদ্ভুত নজরে চেয়ে ইরফান শুকনো ঢোক গিলল। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বুঝলো না লোকটা আসলে কোন দিকে চেয়ে আছে। মনে হলো তার পিছন দিকে চেয়ে আছে। ভাবনা রেখে বলল, একটা আপুকে ডেকে দিবেন। ইরফান দৃষ্টি ঘুরিয়ে মায়েরার মুখ পানে তাকায়। আর একটু মায়েরার দিকে চেপে বা হাত পেছনে নিয়ে গিয়ে খোলা চেনের ভাঁজে হাত গলিয়ে দিলে মায়েরা ঝাঁকি দিয়ে উঠে কাপা গলায় বলে, কি করছেন? ইরফান মায়েরার পিঠের তিলটার উপর বুড়ো আঙ্গুলের সাহায্যে আলতো হাতে স্লাইড করে। মায়েরার পা থেকে মাথা পর্যন্ত শিরশির করে। ইরফান মায়েরার মুখাবে দৃষ্টি বোলায়। ডাগর ডাগর চোখ দুটো, ঠোঁটে ডার্ক রেড কালার লিপস্টিক। ইরফানকে নিজেকে কেমন অস্বাভাবিক লাগলো। তার ডান হাত মায়েরার গালে ডুবিয়ে দেয়। হাতের বুড়ো আঙ্গুল মায়েরার ঠোঁট জোড়ার উপর রাখে। মায়েরার চোখ নামিয়ে নিয়ে বারবার ঢোক গিলছে। ইরফান জিভ দিয়ে তার কালচে পড়া শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে মোহনীয় গলায় বলে, এত সেজেছে কেন স্টুপিড? ইরফানের ভয়েস টোনে মায়েরার শরীর যেন আরো অসাড় হয়ে আসলো। মায়েরা ঢোক গিলে দু হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান মায়েরার ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে আবেশিত কণ্ঠে বলে, এত প্রলেপ দিয়েছে এখানে? আমার চকলেটের শেপ চেঞ্জ করে ফেলেছে। কোন স্টুপিড? হ্যাঁ, মায়েরা চোখ নামিয়ে রেখে মিনমিন করে বলে, ছাড়ুন। ইরফান মায়েরার ঠোঁট জোড়ায় বুড়ো আঙ্গুল চালিয়ে মৃদু স্বরে বলে, এসব ওঠাও এখান থেকে। মায়েরা চোখ নামিয়ে রেখেছে, কাপা কণ্ঠে বলে, শুনুন। ইরফান একটু ঝুঁকে মুখ নামিয়ে মায়েরার কানের কাছে মুখ নিয়ে বিড়বিড়িয়ে বলে, স্টুপিড, এত সাজলে কেন?
মায়রার শরীর শিরশির করে ওঠে। ইরফান ধীরে ধীরে মায়রার পুরো পিঠ জুড়ে হাতের বিচরণ চালায়। মায়রা ইরফানের বুকে শরীরের ভর ছাড়ে। ইরফান ডান হাত মায়রার চুলের ভাঁজে নিয়ে গালে হাত ডুবিয়ে মায়রার মুখ উঁচু করে। মায়রার চোখ বন্ধ। ইরফান বা হাতে মায়রার কোমর জড়িয়ে মায়রাকে নিজের দিকে টেনে নেয়। মায়রার দিকে চেয়ে ইরফান শুকনো ঢোক গিলে মায়রা মিনমিন করে বলে, ছাড়ুন, আমি পানি খাবো। ইরফান মায়রার ঠোঁট জোড়ায় আঙ্গুল চালিয়ে গলা নামিয়ে বলে, ওয়েট, আগে এটা উঠে দিই। কথা বলে সাথে সাথেই মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা যেটুকু নিজের উপর ভর দিয়ে দাঁড়িয়েছিল সেটুকু ছেড়ে দেয়। ইরফান শক্ত করে মায়রাকে নিজের সাথে আগলে নেয়। মায়রা ইরফানকে ঠেলে ইরফান মায়রার হাত দুটো বা হাতের মুঠোয় নেয়, ডান হাত ঘাড়ের পিছনে নেয়। প্রায় মিনিট পাঁচেক পরেও মায়রা ছাড়া না পেয়ে ছটফটায়। ইরফান ভাবলেশীন। এক পর্যায়ে ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রা হাঁপায়, মাথা নিচু করে চোখ মুখ খিচিয়ে রাখে। ইরফান মায়রার মুখ উঁচু করে মায়রার ভেজা ঠোঁট জোড়ায় হাত চালিয়ে ঠান্ডা গলায় বলে, ডিফারেন্ট টেস্ট। মায়রার শরীর মৃদু কাঁপছে। ইরফান আবারও বলে, এটা উঠছে না কেন স্টুপিড? মায়রা কিছু বলতে চায়, তার আগে ইরফান আবারও তার কাজে ব্যস্ত হয়। মায়রা নড়াচড়া করে, মনে মনে বিড়বিড় করে, অসভ্য লোক, একটা ম্যাড লিপস্টিক উঠবে না। ইরফান মায়রাকে ছেড়ে আবারও তাকায়। মায়রার ঠোঁট জোড়ার পানি যেমন ছিল তেমনই আছে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, আমার পার্সোনাল চকলেট কখন পাবো? এসব কি লাগিয়েছো স্টুপিড? কথাটা বলে আবারও এগোতে নিলে মায়রা দু হাতে তার ঠোঁট চেপে অসহায় কণ্ঠে বলে, আর না। ইরফান মায়রার চোখের দিকে তাকায়, বিরক্তি কণ্ঠে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলে মায়রার হাত সরিয়ে দেয়। এরপর আবারও নিজের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়। মায়রার কান্না পায়। কি শুরু করেছে এই লোক? ছটফট করে ইরফান এবার মায়রার লেহেঙ্গার পার্ট বাম কাঁধ থেকে ধীরে ধীরে অনেকটা নামিয়ে দেয়। মায়রা দু হাতে ইরফানের গায়ে জোরে ধাক্কা দেয়। ইরফান বুঝতে না পারে, সামান্য পিছিয়ে যায়। মায়রার দিকে রাগে তাকায়। মায়রার গাল চেপে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়রার বন্ধ চোখের পাতা বেয়ে চোখ পানি গড়িয়ে পড়ে। ইরফান মায়রার গালে ভেজা অশ্রু দেখে মায়রার গাল ছেড়ে দেয়। মায়রার কাঁধের দিকে চোখ পড়লে দেখলো অনেকটা নামানো। ঢোক গিলে মায়রার মুখ পানে তাকায়। বিরক্তি নিঃশ্বাস ফেলে ডান হাতে মায়রার জামা টেনে কাঁধ থেকে দেয়। বা হাতে মায়রাকে নিজের সাথে জড়িয়ে মায়রার জামার চেন লাগিয়ে দেয়। এরপর দু হাতে রাজলায় মায়রার মুখ নিয়ে মৃদু স্বরে বলে, ডন ক্রাইং, কিছু করছি না। কথাটা বলেই দু হাতে মায়রার ভেজা গাল মুছে দেয়। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান শান্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা চোখ নামিয়ে মিনমিন করে বলে, সরি। ইরফান অবাক হয় মায়রার মুখে সরি শব্দটা শুনে। কিছু একটা ভেবে মায়রার আড়ালে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। মৃদু স্বরে বলে, ইটস ওকে। ইরফানের ফোন বেজে উঠে। ছেলেটা বিরক্ত হলো। ডান হাতে পকেট থেকে ফোন বের করে তার বাবার কল দেখে রিসিভ করে। ইরফান, তুমি কোথায়? এদিকে আসো, কাজ আছে। ইরফান ছোট্ট করে বলে, ওকে। এরপর মায়রাকে ছেড়ে দেয়। টাওয়েল নিয়ে মায়রার মুখের উপর ছুঁড়ে মেরে বলে, শাওয়ার নাও ফার্স্ট। মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। সে শাওয়ার নিলে এই বিয়ে বাড়িতে তাকে কেমন ফকিন্নি লাগবে না? ইরফানের কেন যেন রাগ লাগলো। চোখের পলকে মায়রাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ার ছেড়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান নিজেও শাওয়ারের নিচে দাঁড়িয়ে দু হাতে মায়রাকে জড়িয়ে ধরে। মুখ নামিয়ে মায়রার গলায় মুখ গুজে দেয়। মায়রা কেঁপে ওঠে, তবে ইরফানকে সরানোর চেষ্টা করলো না। ইরফান মায়রার গলার ভাঁজে ছোট্ট ছোট্ট অসংখ্য চুমুয়াকে হঠাৎই সর্বশক্তি দিয়ে দাঁত বসায় গলার নিচে। মায়রা ব্যথায় ঘুমিয়ে উঠে। ইরফান ছাড়লো না, এক চুল ছাড়লো না। ওভাবে কতক্ষণ যে ধরে রাখলো। মায়রার মনে হচ্ছে জায়গাটা কেটে খুলে পড়ে যাবে। মেয়েটা ফুপিয়ে ওঠে। ইরফান তবুও ছাড়লো না। ঝর্ণার পানির নিচে মায়রাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে দুজনে ভিজছে। মায়রা ফুপিয়ে কাঁদে। ইরফান মায়রার গলার নিচে বসানো দাঁত ছাড়ে না। বেশ অনেকক্ষণ পর নিজের মুখে নোনতা স্বাদ লাগলে ইরফান শুষে নেয় নোনতা তরলটুকু পানি সহ। এরপর মায়রাকে ছেড়ে শাওয়ার অফ করে দেয়। মায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। গলায় ভীষণ ব্যথা করছে। ইরফান ডান হাতে তার মুখে লেগে থাকা পানি ঝেড়ে নিল। এরপর মায়রার গলার নিচে কামড়ের স্থানটায় আলতো হাতে স্পর্শ করলে মায়রা ব্যথায় আর্তনাদ করে ওঠে। ইরফান কিছু বলল না। ভেজা গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কাবার থেকে মায়রার একটা জামা নিয়ে বাড়িয়ে দেয় মায়রার দিকে। মায়রা হঠাৎই রেগে ইরফানের উপর হামলে কিল ঘুষি দিতে দিতে কাঁদতে কাঁদতে বলে, অসভ্য লোক, আমার ছিঁড়ে খেতে চান? ব্যথা পেয়েছি আমি, খুবিস লোক। ইরফান মায়রাকে আটকালো না। মায়রার দিকে শান্ত চোখে চেয়ে বলে, স্টুপিড গাল কোথাকার। মায়রা হাঁপিয়ে গিয়ে ইরফানের বুকে মাথা ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। সে যে কেন কাঁদছে বুঝতে পারছে না। ইরফান মায়রাকে বা হাতে জড়িয়ে ডান হাতে টাওয়েল তুলে নিয়ে মায়রার চুলগুলো মুছে দিতে থাকে। এরপর মায়রার কাঁধ থেকে জামা নামিয়ে দিলে মায়রা দ্রুত ইরফানের থেকে দূরে সরে দাঁড়িয়ে বলে, কি করছেন? ইরফান ভাবলেশীন ভাবে বলে, চেঞ্জ করে দিচ্ছি, কাম। মায়রা দু হাতে চোখ মুছে মিনমিনে গলায় বলে, আমি করছি, আপনি যান প্লিজ।
ইরফান গম্ভীর গলায় বলে। 2 মিনিটে না বেরোলে দরজা ভেঙে নিজ হাতে চেঞ্জ করে দেবো। কথাটা বলে মায়রার জামা মায়রার মাথার উপর ছুঁড়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। মায়রা খুব অল্প সময় চেঞ্জ করে চোখ মুখ থেকে সব মেকআপ উঠিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ইরফান ভেজা পাঞ্জাবির বদলে সাদা শার্ট আর ব্রাউন কালার প্যান্ট গায়ে জড়িয়ে নিজেকে পরিপাটি করে নিয়েছে। ইরফান শার্টের হাতা গুটিয়ে ড্রয়ার থেকে মলম বের করে মায়রার দিকে এগিয়ে আসে। ফর্সা গলায় কামড় দেওয়া স্থানটা কেমন লাল হয়ে ফুলে উঠেছে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে ডান হাতে জায়গাটায় মলম লাগিয়ে দেয়। মায়রা চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায়। ইরফান চুপচাপ তার কাজ শেষ করে মলম রেখে দেয়। মায়রার মাথায় তাওয়াল পেঁচানো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান মায়রার মাথায় পেঁচানো তাওয়াল টান মেরে খুলে দেয়। ভেজা চুলগুলো ঝরঝর করে পিঠে ঝরে পড়ে। ইরফান মায়রার মুখ দুহাতের আজলায় নিয়ে সময় ব্যয় না করে মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা কেঁপে ওঠে। দুহাতে ইরফানের বুকের কাছে শার্ট খামচে ধরে। কিছুক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে ঠান্ডা গলায় বলে, ইটস মাই পার্সোনাল চকলেট। এর উপর ফালতু প্রলেপ দিলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড কোথাকার। এরপর মায়রাকে ছেড়ে টেবিলের উপর থেকে হাত ঘড়ি নিয়ে হাতে পড়তে পড়তে ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ায়। মায়রা চুপচাপ বেডের উপর বাম কাত হয়ে শুয়ে পড়ে। এই ফকির নির্বেশে সে বেরোবে না, তার চেয়ে ঘুমিয়ে নিক সেই ভালো। এই লোকের তো তার সুখ সহ্য হয় না। ইরফান আর চোখে মায়রাকে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। বিয়ে বাড়িতে অনেক ছেলেরা এসেছে, যারা অলরেডি মায়রাকে কত হাজার বাজে দেখেছে ভাবতেই মেজাজ বিগড়ে যায়। এর প্রতিফলন ঘটিয়েছে হয়তো বাইর দিয়ে। সবচেয়ে বড় কথা, এখানে নাসিম এসেছে। ওর বার্ড ফ্লাওয়ারকে আর একবার বারবি ডল ডাকলে সে ভরা বিয়ে বাড়িতে মারপিট শুরু করতো, যা সে চায়নি। তাছাড়া সবাইকে পিটিয়ে হাত নোংরা করাচ্ছে। তার বার্ড ফ্লাওয়ার ঘরে থাকুক, সেও নিশ্চিন্তে কাজ করুক। ফাইজ স্টেজে বসেছে। শুদ্ধ বেশ কিছুক্ষণ ফাইজের পাশে দাঁড়িয়ে পায়চারি করলো। আশেপাশে চোখ বুলিয়ে ফাইজের উদ্দেশ্যে বলে, শালা স্বার্থপর, একা একা বিয়ে করতে কষ্ট লাগছে না? ফাইজ বিরক্ত হয়ে বলে। শুদ্ধ কটমট দৃষ্টিতে তাকায় ফাইজের দিকে। বিরক্ত হয়ে বাড়ির ভেতর পথ ধরে। মিশকা শুদ্ধর খালাতো বোন, যার আপন ভাই সাহেল আর ইরফানের বড় ফুপির মেয়ে। সে কিছুক্ষণ আগে বিয়ে বাড়িতে এসেছে। তার ভাই হসপিটালে, মা আছে সেখানে। তার মাই তাকে জোর করে পাঠালো এখানে। কেউ ইনায়ের বিয়েতে না থাকলে খারাপ দেখায়। মিশকার কোলে একটা 6 মাসের বাচ্চা। শুদ্ধ বাড়ির ভেতর পা রাখলে মিশকার সাথে দেখা হয়ে যায়। শুদ্ধ হেসে বলে, আপু কেমন আছো? বাচ্চাটার গাল টেনে বলে। এর নাম যেন কি? মিশকা তার ছেলের দিকে চেয়ে বলে, মিরাজ। শুদ্ধ বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, দুলাভাই এসেছে? এসেছে, বাইরে গেল। শুদ্ধ বাচ্চাটার গালে দুটো চুমু খেয়ে হাসে। একটু দূরেই চোখ পড়লে ফারাকে দেখে হাসি মিলিয়ে যায়। ফারা ভেজা চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ এই ব্যাপারে ফারাকে জ্বালালো না, বরং দ্রুত বাচ্চাটাকে মিশকার কোলে দিয়ে কিছু না বলেই ফারার দিকে এগিয়ে যায়। ফারা শুদ্ধকে তার দিকে এগিয়ে আসতে দেখে দ্রুত পায়ে এগিয়ে যেতে নিলে শুদ্ধ এক প্রকার দৌড়ে ফারার হাত টেনে ধরে। ফারা হাত মুচড়িয়ে বলে, আমার হাত ছাড়ো। শুদ্ধ বোঝানোর স্বরে বলে। তুমি আবার আমায় ভুল বুঝছো কেন ফারহা? ফারা ভেজা কণ্ঠে হাত মোচড়াতে মোচড়াতে বলে, বুঝিনি, হাত ছাড়ো আমার। শুদ্ধ বোঝানোর স্বরে বলে, দেখো ওর একটা বাচ্চাও হয়ে গেছে। আমার তো ছেলের মতো, আমরা তো ছেলের মতো ওকে আদর করেছি, তুমি চাও ওকে কোলে নিতে? ফারা বিরক্তি কণ্ঠে বলে, আমার বাচ্চা ভালো লাগে না, আমার হাতটা ছাড়ো। শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। ফারার হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, তুমি মিথ্যে বলতে একদমই কাঁচা ফারহা। বলতে বলতে মিশকার সামনে গিয়ে দাঁড়ায়। এরপর শুদ্ধ মিশকার উদ্দেশ্যে বলে, আপু আমার হবু বউয়ের কোলে তোমার বাচ্চাটাকে দাও তো, একটু অভিজ্ঞতা হবে তাহলে। শুদ্ধর হবু বউ সম্বোধনে ফারার কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়। ফারাকে দেখে মিশকা একটু বিব্রত বোধ করে। ফারার সাথে অনেক আগে কেমন জঘন্য বিহেভ করেছিল ভেবেই এমন লাগলো। তবে নিজেকে সামলে তার বাচ্চাকে ফারার দিকে এগিয়ে দিলে বাচ্চাটাও হাত মেলে দেয় ফারার দিকে। ফারা ছোট বাচ্চাটা তার কাছে আসার আবেদন ফিরিয়ে দিতে পারলো না, বরং খুশি হলো। কোলে নিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে মৃদু হাসে। শুদ্ধ হেসে তাকিয়ে আছে ফারার দিকে। পকেট থেকে ফোন বের করে ফটাফট ফারা আর বাচ্চাটার অনেকগুলো পিক উঠাতে ব্যস্ত হয়। ফারা রেগে বলে, কি করছো? শুদ্ধ হেসে বলে, তোমাকে এতক্ষণ জঘন্য লাগছিল, বাচ্চাটাকে নিয়ে একটু ভালো লাগছে, এই সুযোগ তোমার পিক উঠিয়ে নিচ্ছি। মিশকা আপু তার বাচ্চাকে নিয়ে নিলে আবারও তোমার সৌন্দর্য হারিয়ে যাবে। ফারা মিশকার কোলে বাচ্চাটাকে দিয়ে ধুপধাপ পা ফেলে এগিয়ে যায়। শুদ্ধ ফারার পিছু পিছু যায়। মিশকা হাসলো। শুদ্ধর সাথে যে কোনো ঘটনা ঘটেছিল সে তো ভুলে গিয়েছিল বলতে গেলে। ফারাকে দেখে মনে পড়লো। ফারা ইনায়ার ঘরে এসে দেখলো মিশকা মেয়েটা ইনায়ার পাশে বসে আছে। ইনায়া বলে ওঠে, ফারহা আপু এসো, আমাদের মাঝে দুটো মিশকা, একজনকে ডাকলে আর একজন শোনে। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। ইনায়ার মামাতো বোন মিশকা বলে ওঠে,
তোর মাথায় তোর ফুফাতো ভাই রাতুল লাইয়ার মতোই গোবর ভরা, তাই উল্টাপাল্টা করিস। মিশকার কথায় সবাই যেন হেসে ফেলল। ইনায়া কটকট দৃষ্টিতে মিশকার দিকে চেয়ে থাকে। ইনায়ার ফুফাতো বোন মিশকা ইনায়াকে এক হাতে জড়িয়ে বলে, আরে আপু, আজকে ওর বিয়ে, আজকের দিনটা ওকে ছাড় দাও তোমরা। ফারার ভালো লাগলো না। যত যাই হোক, দিন শেষে এই মেয়েকে তার পছন্দ না, একটুও পছন্দ না। নীরবে ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়ার ঘর থেকে বেরিয়ে ফারা মায়রাকে খুঁজছে। অনেকক্ষণ আগে ইনায়ার ঘর থেকে বেরিয়েছে মায়রা। বলল খোপা খুলে গিয়েছে, 5 মিনিটে আসছে, অথচ ঘন্টা পার হলো, এখনো তো আসলো না। হাঁটতে হাঁটতে দেখলো শুদ্ধ ইরফানদের ড্রয়িং রুমের সোফায় গায়ে দিয়ে চোখ বুজে আছে। বেশ কিছুক্ষণ চেয়ে রইল। শুদ্ধকে ক্লান্ত লাগছে। ফারা এগিয়ে যাওয়ার আগে একটা মেয়ে কে দেখে দাঁড়িয়ে যায়। মেয়েটা শুদ্ধকে ডাকে। ফারা ভ্রু কুচকে চেয়ে আছে। একটা মেয়ের ডাকে শুদ্ধ চোখ মেলে তাকায়। মেয়েটাকে সে চিনল না, তবে ইরফানের মামা বাড়ির দিকের কোনো আত্মীয় হবে হয়তো। শুদ্ধ ভ্রু কুচকে কিছু বলার আগে মেয়েটি হাত বাড়িয়ে বলে, হাই ভাইয়া, আমি লিয়ানা। আপনি? শুদ্ধ হাসলো না, বিরক্ত হলো। বিয়েবাড়ির এত কাজ রে, ভীষণ ক্লান্ত লাগছে। আশেপাশে এমন কেউ নেই তাকে এক গ্লাস শরবত দেওয়ার মতো, কিন্তু এই মেয়ের কাছে চাইলো না। হাবভাব ভালো না। কিছু না বললে আবার চোখ বুঝলো। মেয়েটা বোকা চোখে তাকালো শুদ্ধর দিকে। একটু পর শুদ্ধ শরীর টানা দিয়ে চোখ মেলে মেয়েটাকে এখনো তার দিকে তাকিয়ে থাকতে দেখে এক রাম ধমক দেওয়ার জন্য মুখ খুলতে নিয়েও চেপে গেল একটু দূরে ফারাকে দেখে। হাজার ক্লান্তির মাঝেও একটু শান্তি লাগলো। ঠোঁটের কোণে হাসি ফুটলো। অতঃপর মিটিমিটি হেসে মেয়েটার দিকে চেয়ে একটু শব্দ করে বলে, আমি শুদ্ধ, এক গ্লাস পানি ঠান্ডা শরবত খাওয়াও তো সুন্দরী। মেয়েটা খুশি হলো। এই বাড়িতে তার বহুবার আসা হয়েছে। ইরফানের মাকে খুব ভালোই চেনে। ইনায়ার সাথে তার ভালো সম্পর্ক, এই জন্য ইনায়ার বিয়েতে তার আসা এখন সার্থক লাগছে। শুদ্ধকে সে চেনে, ভালো লাগে তার এই ছেলেকে। শুদ্ধ হয়তো তাকে চেনে না। শুদ্ধর এত সুন্দর সম্বোধনে একটা আবদার পেয়ে মেয়েটা এক প্রকার মনে মনে নাচতে নাচতে যায়। ফারা কটমট দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে আছে। সে গটগট পায়ে রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখলো মেয়েটি শরবত বানাতে লেগে পড়েছে। ফারা ইরফানের মাকে বলল, আন্টি গরম পানি আছে? রুমা নেওয়াজ ফারাকে রান্নাঘরে দেখে বলে, আরে আম্মু, তুমি এখানে এসেছো কেন? ফারা মেয়েটার দিকে তাকালো, হাত নিষ্পিস করছে ঠাস করে থাপ্পড় দেওয়ার জন্য। শুদ্ধর জন্যে কেন শরবত বানাবে এই ভেবে। রুমা নেওয়াজ ফারাকে রান্নাঘরে দেখে বলে। ফারা মেয়েটার দিকে তাকালো, হাত নিষ্পিস করছে ঠাস করে থাপ্পড় দেওয়ার জন্য। শুদ্ধর জন্য কেন শরবত বানাবে এই ভেবে। রুমা নেওয়াজ ভাবলেন গরম পানি দিয়ে হয়তো কিছু করবে। কাজে চাপে জিজ্ঞাসা না করে একটা গ্লাস অর্ধেকটা গরম পানি নিয়ে ফারার দিকে এগিয়ে দেয়। ফারা গ্লাসটা নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে শুদ্ধর কাছে এসে দাঁড়ায়। শুদ্ধ ফারাকে দেখে বলে, ফারহা, সুন্দরীটার কি শরবত বানানো হলো? ফারার চোখের পলকে শুদ্ধর বাপায়ের হাঁটু বরাবর গরম পানি ঢেলে দেয়। শুদ্ধ চেঁচিয়ে ওঠে। আশেপাশে অনেক মানুষ আছে, যদিও তারা এক কোণার দিকে। অনেকেই তাকালো শুদ্ধর চেঁচানোয়। শুদ্ধ এদিক ওদিক তাকে নিজেকে দমালো। বসা থেকে দাঁড়িয়ে অসহায় মুখ করে বলল, কি করলে ওটা? উফ, কি ছিল মগে? ফারা কটমট দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, সুন্দরী হাতে শরবত ঢেলে এবার পা ঠান্ডা করো। শুদ্ধ পা নাড়ায়। তার হবু বউটা শুধু তাকে জ্বালাচ্ছে। অসহায় কণ্ঠে ডাকে, ফারহা, পা জ্বলছে তো। ফারা পাত্তা দিল না। হাতের মুখ টেবিলের উপর রেখে দিল। গরম পানি নিয়ে আসলেও শুদ্ধর পায়ে ঢালার আগে বেসিনের নল থেকে ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছিল। তবে ভালোই গরম ছিল। একটু ছ্যাঁকা তো দিতেই হতো। অসভ্য ছেলে শুধু তাকে জ্বালাতে আসে। এবার থেকে সেও পুড়িয়ে ছাড়বে। একটু দূরেই সামিয়া দাঁড়িয়ে একবার ফারার দিকে তাকায়, আরেকবার শুদ্ধর দিকে তাকায়। মেয়েটা ঢোক গিলল। শুদ্ধর সাথে ফারার কি সম্পর্ক সেটা ভেবে কেমন করে যেন তাকিয়ে থাকলো। আবার ভাবলো হয়তো চেনা জানা কেউ। সে তো শুদ্ধর পরিচিত সবাইকে চেনে না। একটু পরে রান্নাঘর থেকে লিয়ানা মেয়েটা হাতে শরবত এনে শুদ্ধর দিকে এগিয়ে দিলে শুদ্ধ ফারার দিকে তাকায়। ফারা কটমট দৃষ্টিতে এই মেয়ের দিকে চেয়ে আছে। শুদ্ধ মেয়েকে হেসে ফারাকে ইশারায় দেখিয়ে দিয়ে বলল, ওকে দাও, আমি খেয়েছি। কথাটা বলে আবারও সোফায় বসলো। চোখে মুখ কুচকে পা মেলে দিল। তার হবু বউটার এত তেজ, শুধু তাকে পোড়ায়। ফারা অনেকটা এগিয়ে গেলে সামিয়া মেয়েটাকে দেখে দাঁড়িয়ে যায়। তখনই সেখানে শুদ্ধর মা এসে দাঁড়ায়। ফারাকে তিনি চেনেন, এর আগেও দেখেছে। তার ছেলের বন্ধু ফাইজের বোন ফারা, আর এখন তো তাদের মেয়ে ইনার ননদিনী। শুদ্ধর মা হেসে বলে, ফারা আম্মু, কেমন আছো? ফারা শুদ্ধর মাকে দেখে ছোট্ট করে সালাম দেয়। মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? শুদ্ধর মা মৃদু হেসে বলে, ভালো আছি মা। তুমি একা একা এখানে কি করছো? এমনিতে এসেছিলাম আন্টি। আর চোখে সামিয়ার দিকে তাকায়। মেয়েটা এভাবে শুদ্ধর মায়ের পাশ ঘেঁষে আছে কেন বুঝলো না। মায়েরা বলল মেয়েটা তার আম্মাজানের বৌমা। কৌতূহল দমাতে না পেরে আমতা আমতা করে সামিয়াকে ইশারা করে জিজ্ঞাসা করে, ও আপনার কে হয় আন্টি?
ত্রিনা বেগম সামিয়ার এক হাত ধরে বললেন, এটা আমার বৌমা। তুমি তো শুদ্ধকে চিনো, তোমার ভাইয়ের বন্ধু। সামিয়া ওর বউ। ফারা বিষয় নিয়ে সামিয়া মেয়েটার দিকে তাকায়। সামিয়া মৃদু হেসে তাকিয়ে আছে ফারার দিকে। ফারা ঢোক গিলল কোনো রকমে, বলে, ওনার বিয়ে? ত্রিনা বেগম কথার মাঝে মৃদু হেসে বলে, ঠিক করে রেখেছি। আমাদের ইনায়ার বিয়ের পরপরই ছেলেটার হাতে বউ তুলে দেব। ফারা কি বলবে বুঝতে পারছে না। ত্রিনা বেগম শুদ্ধর খালার ডাকে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, তোমরা এদিকে আসো মা। ফারার সামিয়ার অনামিকা আঙ্গুলে একটা আংটি চোখে পড়ল। মেয়েটার চোখ ঝাপসা। ঢোক গিলে সামিয়াকে জিজ্ঞাসা করে, আপু একটা কথা জিজ্ঞেস করি? সামিয়া মাথা নেড়ে বলে, জি আপু বলুন। ফারা চোখ বুজে দুঃখ মিশ্রিত শ্বাস নেয়। এরপর বলে, তোমার হাতের এই আংটিটি কে দিয়েছে? সামিয়া হেসে জবাবে বলে, ত্রিনা আম্মায় দিয়েছে আপু, তার ছেলের জন্য। ফারার শরীর অসাড় হয়ে আসে, মাথা ঝিমঝিম করছে। শুদ্ধর মাকে আম্মা ডাকতে শুরু করে দিয়েছে। সেখানে সামিয়া আর দাঁড়ালো না। সময় ব্যয় না করে শুদ্ধর মায়ের পিছু পিছু যায়। মেয়েটা একা একা, সেভাবে কাউকে না চেনে। শুদ্ধর মায়ের সাথে সাথেই থাকছে। এদিকে ফারার পা যেন টলছে, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কি শুনল সে? পিছু ফিরে দূরে বসা শুদ্ধর দিকে তাকায়। ধীর পায়ে এগিয়ে যায়। পা চলছে না, তবুও টেনেই নিয়ে যায়। শুদ্ধর পাশে দাঁড়িয়ে কান্না মিশ্রিত গলায় ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ পা মেলে বসে ফোন স্ক্রল করছিল। ফারার অন্যরকম কণ্ঠ শুনে মাথা তুলে তাকায়। ফারার চোখ মুখ লাল, সাথে চোখের পানিতে গাল ভেজা। শুদ্ধ ভ্রু কুচকে চায় ফারার দিকে। এভাবে কাঁদছে কেন মেয়েটা? দ্রুত বসা থেকে দাঁড়িয়ে প্যান্টের পকেটে ফোন রেখে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।